আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকেনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। আজকে হচ্ছে আমরা ফাইন্যান্স ফার্স্ট পেপারেরই চ্যাপ্টার 4 অর্থাৎ আর্থিক বিশ্লেষণ চ্যাপ্টারটা পড়ব। সো চ্যাপ্টারটার মধ্যে হচ্ছে শুরুতেই যদি বলি, শুরুতে হচ্ছে তুমি অ্যাকাউন্টিংয়ে যে বিবরণীগুলো পড়ছো, আর্থিক অবস্থার আর্থিক বিবরণীগুলো পড়ছো, সেটার একটা কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে যে এগুলো বিবরণীগুলোর মধ্যে সম্পর্ক কী কী, বিবরণীগুলো থেকে কীভাবে ডিসিশন মেক করে আর্থিক বিশ্লেষকরা, সেটা সম্পর্কে বেসিক থিওরিগুলো আছে। তো যেগুলো থেকে আসলে এমসিকিউ আসে, তোমার হচ্ছে ক আর খয়ের জন্য থিওরিও আসতে পারে। বাট আমরা হচ্ছে মানে অ্যাডমিশনে যাতে আমরা হচ্ছে এক ধাপ আগায় থাকি, সেই জন্য আসলে কি এই থিওরিগুলো আমাদের পড়তে হবে। সো আমি শুরুতেই বলি, এটা হচ্ছে এই চ্যাপ্টারের ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টে আমরা টোটালি থিওরি বেসিসে যাব, কিন্তু এই চ্যাপ্টারের যে মাঝখানের যে পার্টটা সেটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। সো অনুপাত বিশ্লেষণটা আমাদের জানতে হবে, বিকজ এই চ্যাপ্টার থেকে তোমার যদি কোয়েশ্চেন আসে, সৃজনশীল কোয়েশ্চেন আসে, তাহলে এই অনুপাত বিশ্লেষণ থেকে আসবে। সো টু বি অনেস্ট, তোমার অনুপাতগুলো মুখস্থ রাখতে হবে। আর এই অনুপাতের সাথে সাথে মানে এটার জন্য সুইটেবল যে অনুপাত, মানে যে মানটা, যে ধরো চলতি অনুপাতের জন্য 2:1, 2:1। সো এই অনুপাতগুলা থেকে তোমার একটা ডিসিশন মেক করে তারপর তোমার অ্যান্সারটা লিখতে হবে। সো তাহলে কি জানতে হবে? ফর্মুলাটা জানতে হবে, অনুপাতের যে সূত্রটা আছে সেটা জানতে হবে। সো ওই অনুপাতের জন্য মানে সুইটেবল যে অনুপাতটা, মানে হচ্ছে যে ধরো 2:1 চলতি অনুপাতের ক্ষেত্রে এইটুকু জানতে হবে। আর 3 নাম্বার হচ্ছে যে এটার মানে তুলনা, দুইটা কোম্পানির মধ্যে তুলনা করে একটা ডিসিশন মেক করতে হবে। সো এইটা গেল অনুপাত বিশ্লেষণ। আর ফাইনালি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। সো ব্রেক ইভেন পয়েন্টটার যে বেসিক একটা দুটো ফর্মুলা আছে, এটা জাস্ট মাথায় রাখলে তুমি কোশ্চেন দেখে অ্যান্সারটা করে ফেলতে পারবে, জাস্ট ফর্মুলাটা লিখি। তো চলো আমরা শুরু করি। সো এখানে আসে যেটা আমি শুরুতেই বললাম যে তোমার হচ্ছে চ্যাপ্টার শুরুতেই আর্থিক বিবরণীগুলো থাকবে, এগুলোর মধ্যে সম্পর্কগুলো আমরা দেখব। সো প্রতিষ্ঠানের আর্থিক বিশ্লেষণ বলতে মানে আমাদের চ্যাপ্টারের নাম থেকে, চ্যাপ্টারের যে কনসেপ্টটা বা চ্যাপ্টার নাম থেকে যে কনসেপ্ট আমরা সেটা আগে বুঝি। প্রতিষ্ঠানের আর্থিক বিশ্লেষণ বলতে একটি আর্থিক বছরে প্রতিষ্ঠানটি যে সকল আর্থিক কর্মকাণ্ড সম্পাদন করে তার বিশ্লেষণকেই বোঝায়। সো এখানে দেখো যে আর্থিক বছরে প্রতিষ্ঠানটি যে সকল আর্থিক কর্মকাণ্ড সম্পাদন করে তার বিশ্লেষণ, মানে একটা আর্থিক বছরে ওই কোম্পানিটা যত ধরনের লেনদেন করছে, যত ধরনের আর্থিক মানে কর্মকাণ্ড যেটাকে বলে, বা লেনদেন বলতে পারো, ইনভেস্টমেন্ট বলতে পারো, খরচ বলতে পারো, আয় বলতে পারো, সবগুলারই একটা বিশ্লেষণ করা। ওকে, তারপর আসে প্রকৃতপক্ষে আর্থিক বিশ্লেষণ আর্থিক বিবরণীর সাথেই সম্পর্কিত। কারণ তুমি যদি চিন্তা করো আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয়, আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় যাতে কি, যাতে একটা সংশ্লিষ্ট পক্ষকে বা একটা পক্ষকে আমরা ওই কোম্পানির ওভারঅল পারফরমেন্সটা দেখাইতে পারি। তার মানে কি, তো আমরা যদি বিশ্লেষণ করতে হয় তাহলে কি ওই কোম্পানির আর্থিক বিবরণীতে আমাদের সব ইনফরমেশনগুলো থাকবে। সো সুতরাং প্রতিষ্ঠানের সকল আর্থিক বিবরণীর তথ্য ব্যবহারকারীদের নিকট উপযুক্ত করে তোলার জন্য আর্থিক বিশ্লেষণ করা হয়ে থাকে। মানে এই আর্থিক বিবরণীটা কি, ধরো বিশদ আয় বিবরণী বলো, মালিকানা সত্ত্ব বিবরণী বলো, আর্থিক অবস্থার বিবরণী বলো, এগুলা দেখে মানে তুমি আমি কমার্স স্টুডেন্ট সেই জন্য আমরা বুঝি, বাট ধরো যে মানে অন্যান্য ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট আছে অথবা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের যারা মানুষ আছে, ধরো ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বলো, ওরা হয়তো বা আর্থিক বিবরণী দেখে অত কিছু বুঝবে না। সো এই আর্থিক বিবরণীটাকেই ট্রান্সলেশন করা হয়। এই ট্রান্সলেশন করার পদ্ধতিটাই হচ্ছে কি আর্থিক বিশ্লেষণ। ওকে, সো ফার্স্টে যেটা আসে যে আর্থিক বিবরণীগুলো, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি কি, নির্দিষ্ট হিসাব সময়ের পরে আর্থিক ব্যবসায় আর্থিক ফলাফল, মালিক মালিকানা সত্ত্বের অবস্থা, নগদ প্রবাহের আগমন এবং নির্গমন সংক্রান্ত আর্থিক অবস্থা ও দায় ও সম্পদের যথাযথ বিবরণীকে আর্থিক বিবরণী বলা হয়। মানে এখানে মোট কথা হচ্ছে যে আমরা জানি আর্থিক বিবরণী 5 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, যেটা হচ্ছে আর্থিক ফলাফল, মানে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা সম্পর্কে থাকে। দ্বিতীয়ত হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। তৃতীয়ত হচ্ছে আমরা মানে তৃতীয়তে যেটা পড়ি আমরা ইউজুয়ালি সেটা কি আর্থিক অবস্থার বিবরণী, যেখানে আসলে কি থাকে, দায় এবং সম্পদ সম্পর্কে আমরা অবগত হই, যে দায়ের পরিমাণ সম্পদের পরিমাণ সমান কিনা সেটা আমরা দেখি। তারপর যেটা আসে নগদ প্রবাহ বিবরণী আসে, যেটা কিনা আমরা অ্যাকাউন্টিংয়ে দেখছি যে নগদ প্রবাহ বিবরণীতে নগদের আগমন এবং নির্গমন সম্পর্কে থাকে। আর একটা থেকে সেটা হচ্ছে কি টিকা, যেটাকে বলে। সো বেসিক্যালি চারটাকে ফোকাস করা হয়। সো আয় বিবরণী তোমরা সবাই জানো, আয় বিবরণী হচ্ছে মুনাফা ও ক্ষতি যে বিবরণীর সাহায্যে জানা যায় তাকে আয় বিবরণী বলে বা বিশদ আয় বিবরণী বলে। মালিকানা সত্ত্ব সম্পর্কেও তোমরা বুঝো, যে মালিকের দাবি কত তা বিবরণী থেকে পাওয়া যায়, তাকে মালিকানা সত্ত্ব বিবরণী বলা হয়ে থাকে। তারপর যেটা আসে যে আর্থিক অবস্থার বিবরণী, বা যেটাকে মানে অন্য ভাষায় বলা হয় উদ্বৃত্ত
উদ্বৃত্তপত্র, উদ্বৃত্ত মানে ব্যালেন্স শিট যেটাকে বলে। তো এখানে হচ্ছে আমরা সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে তৈরি হয় কি আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা এখানে যেটাকে দেখি যেটা দেখেছি সম্পদের ব্যালেন্স কত আর দায় ও মালিকানার একসাথে ব্যালেন্স কত। ওকে, তারপর আসে নগদ প্রবাহ বিবরণী। আমরা যে নগদ প্রবাহের মানে আগমন বা আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ, একটু স্পেলিং মিস্টেক আছে, সো নেভার মাইন্ড। সো আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ দেখা হয় কি নগদ প্রবাহ বিবরণীতে। তারপর ফাইনালি আসি যেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে আর্থিক বিবরণীর বিশ্লেষণের পদ্ধতিগুলো কি কি। ওকে, সো আমরা এগুলো আসলে আগেই জানতাম, তাও একটু ঝালাই করলাম আর কি। সো ফার্স্ট অফ অল যেটা আসে কি অভ্যন্তরীণ বিশ্লেষণ। অভ্যন্তরীণ বিশ্লেষণ এখানে যেটা করা হয় যে প্রতিষ্ঠানের নিজস্ব প্রয়োজনে যখন প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক আর্থিক বিবরণী সমূহের বিশ্লেষণ করে তখন তাকে অভ্যন্তরীণ বিশ্লেষণ বলে। সো আর্থিক বিশ্লেষণ বলতে মূলত অভ্যন্তরীণ বিশ্লেষণকে বোঝানো হয়ে থাকে। এটার মানে হচ্ছে যে ধরো তোমার কোম্পানি ভালো করছে না খারাপ করছে, তুমি তোমার কথা চিন্তা করো, তুমি ডে বাই ডে ভালো করতেছো না কি খারাপ করতেছো, তুমি এটা কীভাবে জাজ করবা? তুমি জাজ করবা যে তুমি আজকে যে পরীক্ষার মার্কসটা পাইছো সেটা বিগত সময়গুলোর বা এই বছরে তুমি আগে যে এক্সামগুলো দিছো সেটা থেকে তুমি ভালো করতেছো কিনা। ওকে, তো কীভাবে দেখবা যে তোমার মার্কস কত, তোমার হচ্ছে পার কোয়েশ্চেনে মানে প্রত্যেকটা কোয়েশ্চেনে তুমি কত করে পাচ্ছ, আগে ধরো 3 করে পাইতাম এখন ধরো 5 করে পাচ্ছ। সো এই অ্যাজাম্পশনগুলোর উপর বেস করে তুমি ডিসিশন নাও বা তুমি একটা মানে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসো যে হ্যাঁ আমি ডে বাই ডে ভালো করতেছি। সো এখানে অভ্যন্তরীণ বিশ্লেষণটা আসলে এই জিনিসটাই যে তোমার কোম্পানির ধরো অনেকগুলো আর্থিক মানে তোমার এই বছরের আর্থিক বিবরণী আর বিগত বছরের আর্থিক বিবরণীটা একসাথে খুলে বসছো। খোলার পরে তুমি দেখলা যে বিগত বছরগুলো থেকে এই বছরে আমার আয় বেশি হয়েছে কিনা, আমার বিক্রয় বেশি হয়েছে কিনা, আমার ব্যয় কমছে কিনা, এটাকে বোঝানো হয়ে থাকে। সো এটাকে অভ্যন্তরীণ বিশ্লেষণ বলে। আর বাহ্যিক বিশ্লেষণ কি? তো যে সমস্ত ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান কোনো ফার্মের অভ্যন্তরীণ কর্মকর্তাকে সঙ্গে জড়িত না থেকেও উক্ত প্রতিষ্ঠান আর্থিক বিবরণী বিশ্লেষণ করে তাকে বাহ্যিক বিশ্লেষণ বলে। সো যে সমস্ত ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান কোনো ফার্মের অভ্যন্তরীণ কর্মকর্তা সঙ্গে জড়িত না থেকে উক্ত প্রতিষ্ঠান আর্থিক বিশ্লেষণ করে থাকে। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে যে সমস্ত বাহ্যিক পক্ষ বিশ্লেষণ করে তাকে পাওনাদার, বিনিয়োগ, ব্যাংক, বীমা কোম্পানি বলে। এটা হচ্ছে যে তোমার কোম্পানির বিশ্লেষণগুলা মানে তোমার কোম্পানির যে আর্থিক বিবরণীগুলো আছে সেটা তোমার নিজের অভ্যন্তরীণ বিশ্লেষণগুলাই কিন্তু কি বাইরের মানুষজন এসে করে দেয়। ধরো মাঝে মাঝে যেটা হয় যে তোমার কোম্পানিতে যে তোমার কোম্পানির অডিট বাইরের কোনো কোম্পানির মানে অডিট ফার্ম যেগুলো আছে সেগুলো এসে তোমার কোম্পানির অডিট করে দিয়ে যায়। ওকে, তো এখানে কি হইতে পারে পাওনাদার, বিনিয়োগকারী, ব্যাংক, বীমা কোম্পানি, গবেষক, এরা হচ্ছে যখন পার্সোনাল নিজ উদ্যোগে যখন বিশ্লেষণ করে। ধরো তোমার বিগত বছর প্রতি বছর একটা ব্যাংক একটা বইয়ে মানে অ্যানুয়াল রিপোর্ট বলে এটাকে। তো প্রত্যেকটা কোম্পানি একটা অ্যানুয়াল রিপোর্ট ছাপায় যেটার মধ্যে হচ্ছিল আয় বিবরণী, তারপরে তোমার ওই কোম্পানির আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী থাকে। প্রতি বছর একটা কি অ্যানুয়াল রিপোর্ট ছাপায়। সো ধরো কোনো একজন গবেষক অথবা একজন ইনভেস্টর বা বিনিয়োগকারী সে কি করলো, সে হচ্ছে ওইরকম 4-5টা অ্যানুয়াল রিপোর্ট একসাথে করলো, করে নিজ উদ্যোগে সে বিশ্লেষণ করলো। নিজ উদ্যোগে সে তোমার বিগত বছরের আয় বিবরণীগুলো থেকে একটা সামারি করলো বা একটা আন্ডারস্ট্যান্ডিং আসলো। ওকে, সো এটাকে বলবো আমরা হচ্ছে বাহ্যিক বিশ্লেষণ। অভ্যন্তরীণ বিশ্লেষণ হচ্ছে মূলত যে কোম্পানির আর্থিক ব্যবস্থাপক নিজে যখন নিজের কোম্পানির রিপোর্টগুলো থেকে একটা ডিসিশনে আসে। ওকে, এবার আসি সমান্তরাল বা আনুভূমিক বিশ্লেষণ। এটা হচ্ছে কোম্পানি বিভিন্ন বছরের তথ্যসমূহ পাশাপাশি রেখে যে বিশ্লেষণ করা হয় তাকে সমান্তরাল বিশ্লেষণ বলে। সো এটাকে আনুভূমিক বিশ্লেষণ বলে বা হরাইজন্টাল অ্যানালাইসিস বলে। সো হরাইজন্টাল অ্যানালাইসিস হচ্ছে যে কোম্পানির বিভিন্ন বছরের তথ্যসমূহ মানে অনেকগুলা বছরের ধরো আয় বিবরণী কিন্তু এটা হচ্ছে ধরো 2014 সাল, এটা ধরো 2020 সাল, এটা হচ্ছে 2026 সাল। সো এরকম পাশাপাশি রেখে যখন অ্যানালাইসিস করা হয় বা বিশ্লেষণ করা হয় তখন তাকে আমরা কি বলবো সমান্তরাল বা আনুভূমিক বিশ্লেষণ বলবো। যে আমার 2014 সালে আয় ছিল এত, 2020 সালে সে আয় বাড়ছে এত, 2026 সালে সে আয় আরও বাড়ছে, সেটা বাড়তে পারে আবার কমতেও পারে। আরেকটা হচ্ছে উলম্ব বিশ্লেষণ বা ভার্টিক্যাল অ্যানালাইসিস। সো অন্যান্য বছরের আর্থিক বছর বিবেচনায় না এনে শুধু নির্দিষ্ট আর্থিক বছরের উপাত্ত সময়ের মধ্যে শতকরা প্রকাশ করাকে বিলম্ব বিশ্লেষণ বলে বা বেস অ্যামাউন্টের সাথে তুলনা করা হয় তাকে উলম্ব বিশ্লেষণ বলে। সেটা সম্পর্কে বিস্তারিত হয়তোবা এদিকে নাই, বাট আমি তোমাকে একটু বুঝাই দিই। ধরো এটা তোমার
এটা তোমার আয় বিবরণী, ঠিক আছে, এটা তোমার আর্থিক অবস্থার বিবরণী। সো আমরা এটা বুঝছি যে সমান্তরাল বিশ্লেষণ কি? সমান্তরাল বিশ্লেষণ হচ্ছে পাশাপাশি অনেকগুলা বছরের আয় বিবরণী অথবা পাশাপাশি অনেকগুলা বছর আর্থিক অবস্থার বিবরণী মানে পাশাপাশি রেখে একটা ডিসিশনে আসা। কিন্তু উলম্ব হচ্ছে বা ভার্টিক্যাল যেটা হচ্ছে যে ধরো 2026 সালেরই আয় বিবরণীকে আমরা বিশ্লেষণ করব। কিভাবে করব? ধরো বিক্রয়, সো বিক্রয়কে এই ক্ষেত্রে 100% ধরা হয়, বিক্রয়কে এই ক্ষেত্রে 100% ধরা হয়। তারপর অ্যানালাইসিসটা করা হয়। কিভাবে অ্যানালাইসিস করা হয়? যে ধরো সমাপনী মজুদ পণ্য, আর্থিক ব্যবস্থা আয় বিবরণী সব কিছু না রেখে কয়েকটা জিনিস রাখি, সমাপনী মজুদ পণ্য অথবা ধরো বেতন, এটা পরিচালন ব্যয়ের আন্ডারে। আবার ধরো এদিকে রাখলাম, ধরো ফাইনালি ধরো মুনাফাই রাখলাম, ঠিক আছে। সো আয় বিবরণীতে এই জিনিসগুলো থাকে স্টেপ বাই স্টেপ। তখন তুমি উলম্ব আর্থিক বিশ্লেষণে যেটা করবা যে তুমি বিক্রয়কে 100% ধরবা, বিক্রয়কে 100% ধরে তুমি বের করবা যে সমাপনী মজুদ পণ্য বিক্রয়ের কত পার্সেন্ট, তারপর বের করবা যে বেতন বিক্রয়ের কত পার্সেন্ট, তারপর তুমি বের করবা যে মুনাফা বিক্রয়ের কত পার্সেন্ট, যে বিক্রয় যদি 100% হয় তাহলে আমার মুনাফা কত পার্সেন্ট হচ্ছে, বিক্রয় যদি 100% হয় তাহলে মুনাফা কত পার্সেন্ট হয়। তাহলে এই সব কিছু আসলে যোগ করলে, এই সবগুলো আসলে যোগ করলে কি তুমি 100% পাবা। সো ধরো সমাপনী মজুদ পণ্য বিক্রয়ের ধরো 20%, মুনাফা ধরো বিক্রয়ের 5%, বেতন ধরো মুনাফার 0.2%। সো ব্যাপারটা হচ্ছে এমন যে তুমি বিক্রয়ের সাথে যে কোনো একটা এলিমেন্টের সাথে তুমি সবগুলা এলিমেন্ট তুলনা করলাম। আবার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদকে 100% ধরা হয়, ঠিক আছে। তারপর এই মোট সম্পদের ধরো চলতি সম্পদ আছে, চলতি সম্পদ মানে হচ্ছে দেনাদার যেটাকে বলে আর কি, ধরো চলতি সম্পদ আছে, স্থায়ী সম্পদের মধ্যে আছে ধরো দালান কোঠা, এগুলো আছে। তো তুমি এটা হচ্ছে মোট সম্পদের সাথে এইগুলো তুলনা করবে যে মোট সম্পদের কত পার্সেন্ট স্থায়ী সম্পদ, মোট সম্পদের কত পার্সেন্ট চলতি সম্পদ। ওকে, তো ধরো চলতি সম্পদ হচ্ছে মোট সম্পদের 60%, সরি এত বেশি হবে না, ধরো চলতি সম্পদের 20%, স্থায়ী সম্পদ ধরো 60%, বাকি 20% ধরো মানে দীর্ঘমেয়াদী সম্পদ হতে পারে, তো বাকি 20% দীর্ঘমেয়াদী সম্পদ। সো এরকমভাবে মোট সম্পদের সাথে এগুলো তুলনা করা হয়। আবার মোট দায় ও মালিকানা সত্ত্বকে আবার ধরা হয় 100%। সো এটাকে 100% ধরে তারপর চলতি দায় এই 100%-এর কত পার্সেন্ট হয়, মানে চলতি দায় যদি মোট দায় ও মালিকানা সত্ত্ব হবে 100%, সো এইটার চলতি দায় ধরো 20%, আবার ধরো মালিকানা সত্ত্ব আসে 50%। সো এটাকে বলে কি উলম্ব, আর ওইটাকে বলে সমান্তরাল, ঠিক আছে। তোমাদের বইয়ে হচ্ছে মানে এটার তো কোনো ফর্মুলা নাই বা এটার কোনো আসলে বের করার কোনো নিয়ম নাই, বাট তোমাকে হয়তো বা এমসিকিউতে মানে কয়েকটা বছর ধরে 2023, 2024, 2025 সালের মোট আয়ের পরিমাণ দিয়ে দিবে, তারপর হচ্ছে তুমি একটা ডিএসন নিলা। আর এখানে হচ্ছে উলম্ব বিশ্লেষণেও সেম, উলম্ব বিশ্লেষণে হচ্ছে যেটা যে তোমার 100%-এর উপরে সমাপনী কত পার্সেন্ট সেটা বের করতে হবে আর কি। সো এটা বের করা ইজি মোটামুটি। এটা হচ্ছে তোমার বিক্রয়কে নিচে রাখবা আর সমাপনী মজুদকে উপরে রাখবা, ঠিক আছে, তারপর 100 দিয়ে গুণ করবা। এইভাবেই আসলে তোমার ওই পার্সেন্টেজটা বের হয়ে যাবে আর কি। তাহলে তোমরা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আসছো যে উলম্ব আর সমান্তরাল জিনিসটা কি, কিছুটা হলেও বুঝাতে পারছি। আর আসলে ক্লাসে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তোমাদের বোঝানোর, বাট এর পাশাপাশি তোমাদের বই বলো অথবা তোমাদের যে লেকচার শিট আছে সেগুলো আসলে ফলো করাটা তোমাদের উচিত, ওকে, আর টু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এবার আসি আর্থিক ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোন বিষয়টি বিবেচনা করা হয় না। আর্থিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেখানে নিট নগদ প্রবাহকে আমরা বিবেচনায় করতে হবে, এরপর অর্থের সময় মূল্যকে বিবেচনা করতে হবে, ঝুঁকিকে বিবেচনা করতে হবে। কিন্তু নিট আয়কে আমরা বিবেচনা না করলেও হবে, বা বিবেচনা না করাটাই কি বেটার। কারণ নিট আয় হচ্ছে কি সম্পদ আয় সর্বাধিকরণের সাথে যায়, কিন্তু একটা কোম্পানির মূল লক্ষ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের সময় ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে আমরা জানি যে নিট নগদ প্রবাহ
অর্থের সময় মূল্য আর ঝুঁকি এগুলাকে কি করা হয়, মূল্যায়ন করা হয় বা মানে কনসিডারেশনে রাখা হয়। ওকে, এবার আসি বিগত বছরের কার্যক্রমের ফলাফল প্রকাশে আয় ব্যয় বিবরণের কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সো বিগত বছরের কার্যক্রমের ফলাফল প্রকাশে আয় ব্যয় বিবরণীর, সো এখানে দেখো যে মানে মোট কথা হচ্ছে ধরো বিশ্লেষণ করবা, কিরকম বিশ্লেষণ, সমান্তরাল বিশ্লেষণ করবা, মানে অনেকগুলো কোম্পানির মানে নিজের কোম্পানির অনেকগুলো ইনকাম স্টেটমেন্ট পাশাপাশি রাখবা। তো এক্ষেত্রে তোমার নেট প্রফিট আফটার ট্যাক্স মানে প্রত্যেক বছরের নেট প্রফিট আফটার ট্যাক্সটাই কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো বিগত বছরের কার্যক্রমের ফলাফল প্রকাশে আয় বিবরণীর কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? নেট প্রফিট আফটার ট্যাক্স। আচ্ছা, এবার আসি আর্থিক বিশ্লেষণের প্রধান কৌশলসমূহ। সো আমরা হচ্ছে আবারও একই জায়গায় আসছি, সেটা হচ্ছে যে মানে একটু আগে যা বুঝাইছি তার হচ্ছে কি আর টু ব্রডার সেন্সে এই পার্টটা আমরা বুঝবো। ফার্স্ট অফ অল আসে যে তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ বা কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। সাধারণত তুলনামূলক আর্থিক বিশ্লেষণ হচ্ছে এমন একটি কৌশল যার সাহায্যে কোনো ফার্মের একটি নির্দিষ্ট বছরের সাথে বিগত বছরের আর্থিক বিবরণীর তুলনা করা হয়, বিভিন্ন হিসাব পরিবর্তন চিহ্নিত করা হয়। সো এক্ষেত্রে পরিবর্তন চিহ্নিত করার পর ওই পরিবর্তনের কারণ খুঁজে বের করা হয় এবং প্রতিকারমূলক ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা হয়। তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণে বাৎসরিক পরিবর্তন বলা হয়, বিশ্লেষণকে বার্ষিক পরিবর্তন বলা হয়। সো এটা একটু মাথায় রেখো যে এটার অল্টারনেটিভ নাম হচ্ছে এটা। সো এটা কিন্তু সমান্তরাল আর্থিক বিশ্লেষণের মতোই। যে এখানে যদি দেখো যে ব্যবসা প্রতিষ্ঠানের দুইটি গুরুত্বপূর্ণ তুলনামূলক বিবরণী হলো, একটা হচ্ছে তুলনামূলক আয় বিবরণী আর একটা তুলনামূলক উদ্বৃত্ত বিবরণী। সো এখন দেখো এটা হচ্ছে কেমন, ওকে, সো এটা হচ্ছে কেমন, ওই যে হরাইজন্টাল যেটাকে বলে, এটা হচ্ছে বেজিয়ার, মানে কি বলা হয় যে হচ্ছে এমন একটি কথা যার মাধ্যমে একটি ফার্ম একটা নির্দিষ্ট বছরের সাথে বিগত বছর, ধরো তুমি 2026 সালের সাথে বিগত বছরগুলার কি করলা, বিগত বছর তুলনা করলাম, যে বিগত বছরের তুলনায় আমার এই বছরে বেতন কত টাকা বাড়ছে বা কমছে, আমার এই বছর আয়ের পরিমাণ কত বাড়ছে বা কমছে, অথবা পরিচালন ব্যয় কত বাড়ছে বা কমছে সেটা তুলনা করা হয়। সেখানে কি কি জিনিস তুলনা করা হয়, একটা হচ্ছে আয় বিবরণী তুলনা করা হয়, আর হচ্ছে কি উদ্বৃত্ত পত্র তুলনা করা হয়। তো এই ক্ষেত্রে যেটা হয় যে এই বিবরণীটা আসলে এমন, এটা হচ্ছে বিবরণী, 3টা ছক থাকে, উপরে থেকে 2021, 2022 আর ধরো 2023। সো এখানে ধরো ফার্স্টে আসে বিক্রয়, তো বিগত বছরের বিক্রয়গুলো লেখা হয় আর এই বছরের বিক্রয়টা লেখা হয়, তারপর তুমি পাশাপাশি কম্পারিজন করতে পারবা আর কি। এটার কাজ এটাই, মানে সমান্তরালের মতোই। এবার আসি সম আকার আর্থিক বিবরণী বিশ্লেষণ বা কমন সাইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এটা একটু মানে তোমাকে এতক্ষণ লাগে যেটা বুঝাইছিলাম শতকরার ব্যাপারটা, এটাই আসলে। আবার যদি দেখি যে সম আকার আর্থিক বিবরণী হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণের এমন একটি কৌশল যার মাধ্যমে আর্থিক বিবরণীর প্রত্যেকটি আইটেমকে টাকার অঙ্ক থেকে শতকরায় প্রকাশ করা হয়। এখন কি বলছি, প্রত্যেকটা আইটেমকে শতকরায় প্রকাশ করা হয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, শতকরায় যে প্রকাশ করে এটা কোনো একটা কিছুর বেসিসে প্রকাশ করতে হয়। যে ধরো ব্যাপারটা এমন যে ধরো বেতন 20%, ধরো বেতন 20%, কিন্তু বেতন যে 20%, কিসের 20%, এটা তো মাথায় রাখতে হবে, তাই না? সো বেতন হচ্ছে বিক্রয়ের 20%। আবার ধরো সমাপনী মজুদ পণ্য, ঠিক আছে, সমাপনী মজুদ পণ্য ধরো 10%, সো এটা কিসের 10% হবে, সেটা অবশ্যই কি বিক্রয়ের 10% হবে। সো যার কারণে বিক্রয়কে আমরা ধরি কত, বিক্রয়কে আমরা 100% ধরি। তারপর এই 100%-এর মধ্যে বেতন হচ্ছে 20%, এই বিক্রয়ের 100 মানে বিক্রয় থেকে যে টাকাটা পাইছি আমরা, বিক্রয় থেকে ধরো আমরা 1 লাখ টাকা পাইছি, সো 1 লাখ টাকাকে আমরা 100% ধরছি। সো 1 লক্ষ টাকা থেকে আমরা বেতন দিছি 20%। এই 1 লক্ষ টাকা থেকে আমাদের পরিচালন খরচ, যে আরও কিছু পরিচালন খরচ আছে, কমিশন ব্যয় আছে, তারপর হচ্ছে বেতন আছে, ভাড়া আছে, সো এগুলো হচ্ছে কি, এগুলোকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করি। সো এটা হচ্ছে এটাই। এটা আমরা একটু দেখি যে সমাকার আর্থিক বিবরণীর ক্ষেত্রে প্রত্যেকটি ব্যয়ের আইটেমকে কি
প্রত্যেকটি ব্যয়ের আইটেমকে কি নিট বিক্রয়ের শতকরা কত ভাগ তা দেখানো হয়। সো এই ক্ষেত্রে নিট বিক্রয়কে আমরা কত ধরবো, শতকরা 100% ধরবো বা 100 ভাগ ধরবো। সো আমি যেটা বললাম যে বেতন একটা ব্যয়, ভাড়া একটা ব্যয়। সো ভাড়া বেতন ধরো বিক্রয় যদি 100% হয়, বিক্রয়ের ভাড়া বেতন 10%, ভাড়া 20% এমন আসে। সো এখন সমজাতীয় দুইটি প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করতে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। কি করা হয়? সমজাতীয় দুইটি প্রতিষ্ঠানের মধ্যে, কারণ এই একই শিল্পের দুইটি প্রতিষ্ঠানের মধ্যে টাকার অঙ্ক তুলনা করা যায় না। কি বলছে? একই শিল্পের দুইটি প্রতিষ্ঠানের উপরে, ধরো ধরো জুট শিল্প বা মানে ধরো পাট শিল্পর ক্ষেত্রে দুইটা কোম্পানি, ধরো কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি এ, কোম্পানি বি। কোম্পানি এ ধরো প্রতি মাসে ধরো ফর এক্সাম্পল পাট বিক্রি করে 50 লক্ষ টাকা, ঠিক আছে, বাট বি নাম্বার কোম্পানি বিক্রি করে 5 লাখ টাকা। সো এখানে দেখো এটা 50 লাখ, এটা 5 লাখ। সো এটা তোমাদের তুলনা করা সম্ভব না। সো তুমি কি বলতে পারো যে আসলে মানে কোম্পানি এ বেশি প্রফিটেবল, কোম্পানি বি কম প্রফিটেবল? এটার ক্ষেত্রে অনেকগুলো ভেরিয়েবল কাজ করে। যেমন কোম্পানি এর হয়তোবা ইনভেস্টমেন্ট বেশি, মূলধন বেশি, এদের ফেসিলিটি অনেক বড়, এদের কোম্পানি অনেক বড়। আবার কোম্পানি বি এর হয়তোবা ইনভেস্টমেন্ট কম, কম ইনভেস্টমেন্টের তুলনায় হইতে পারে তাদের ইনকাম বেশি বা তারা বিক্রি করতেছে বেশি, এটা হতে পারে। তো যার কারণে আসলে এই ধরনের একই শিল্পের আন্ডারে দুইটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদের মধ্যে তুলনা করা সম্ভব হয় না। তখন যেটা করা যায় যে নিজের কোম্পানির মধ্যে, ধরো কোম্পানি এ তার নিজের আর্থিক অবস্থার বিবরণীকে কি করলো বা আয় বিবরণীকে বিশ্লেষণ করলো, কোম্পানি বি নিজের কোম্পানির আয় বিবরণীকে বিশ্লেষণ করলো। সো কোম্পানি এ যখন বিশ্লেষণ করতেছে তখন কি হয়েছে, সে দেখতে পাইলো যে তার বিক্রয় যদি 100% হয়, তো বিক্রয়ের মধ্যে তার বেতন আসে ধরো 20%। ওকে, আবার কোম্পানি বি নিজের আয় বিবরণী বিশ্লেষণ করলো, যেখানে সে তার বিক্রয়কে ধরলো 100%, এখানে সে দেখতে পাইলো তার বেতন আসে ধরো 8%। তো এখানে দেখো সে কি পাচ্ছে, যে তার বিক্রয়ের থেকে তার মাত্র 8% বেতন দিতে হচ্ছে, আর এখানে তার বিক্রয় থেকে তার 20% বেতন দিতে হচ্ছে। সো কম্পারেটিভলি আমরা বলতে পারি যে বি কোম্পানি ইজ মানে মেকিং মোর প্রফিট বিকজ তার বেতন কম দিতে হচ্ছে, ওকে, তার ইনভেস্টমেন্টের তুলনায়। সো যার কারণে এই ধরনের সিচুয়েশনে কি এই সমআকার আর্থিক বিশ্লেষণটা বেশি কাজে দেয় আর কি। সো আমি আবারও বলবো, এটা যেহেতু একাডেমিক অ্যাডমিশন কোর্স, আই নো তোমাদের এইচএসসি পরীক্ষার সামনে, বাট মানে কনসেপ্টগুলো এখন থেকে যত বেশি নিজের মাঝে গ্রো করবা, তত বেশি কি টাইম টু টাইম নিজের মাঝে ডেভেলপ হবে। যত বেশি ডেভেলপ হবে তুমি আলটিমেটলি অ্যাডমিশনও ভালো করবে, এইচএসসিতেও ভালো করবে। সেই জন্য আসলে জানাই রাখতেছি। সো সমআকার আর্থিক বিবরণী সাধারণত আয় বিবরণী উদ্বৃত্তপত্রের ক্ষেত্রে তুলনা করা হয়। সো এটার ক্ষেত্রে আয় বিবরণী উদ্বৃত্তপত্র, এটার ক্ষেত্রেও কি আয় বিবরণী উদ্বৃত্তপত্র দুইটাই সেম। ওকে, আই হোপ বুঝতে পারছো। আর উদ্বৃত্তপত্রের ক্ষেত্রে যেটা বলি যে সম্পদকে 100% ধরা হয়, সম্পদকে 100% ধরে তারপর কি চলতি সম্পদ যদি 100% হয় তাহলে চলতি সম্পদ হবে ধরো 20%, আবার হচ্ছে ধরো স্থায়ী সম্পদ হবে 60%, এমনভাবে হিসাব করা হয়। আই হোপ তোমাদের এটা আসলে আগেই ক্লিয়ার করছিলাম। ওকে, সো এবার আসলে আমরা ফাইনালি আসছি আমরা অনুপাত বিশ্লেষণ বা রেশিও অ্যানালাইসিস। সো রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণকে আমরা অনেক বেশি ভয় পাই, বাট মানে এই চ্যাপ্টারটা আমার কাছে, আমি যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছি আমার কাছে খুব বেশি ইজি লাগতো, বিকজ কতগুলো ফর্মুলা মুখস্থ করছি, ফর্মুলাগুলো মেমোরাইজ করতে পারছি, ঠিকই আমি ইজিলি অ্যান্সার করতে পারতেছি। ওকে, এটার মধ্যে কোনো আসলে ডিপ কোনো মারপ্যাচ নেই। ওকে, সো অনুপাতের সাহায্যে আর্থিক বিবরণীর পর্যালোচনা ও বিশ্লেষণ তথা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক সাফল্যের মাত্রা নিরূপণ করার প্রক্রিয়াই হচ্ছে অনুপাত বিশ্লেষণ। সো এই সংজ্ঞাটা তোমাদের ক অথবা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। সো ফাইন্যান্সের ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে যে ফাইন্যান্স থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল কোর্স হলো তোমার হচ্ছে থিওরিতে তোমার আহামরি বেশি কিছু লিখতে হয় না, একটা দুইটা লাইন মানে একটা দুইটা কিওয়ার্ড খুব ভালো মতো মাথায় রাখতে পারলে কি তুমি যে পরীক্ষাটা সেটা লিখে আসতে পারো, টিচাররা ইনাফ ইমপ্রেস হয়ে যায় আর ফুল মার্কস দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে কি অনুপাতের সাহায্যে আর্থিক বিবরণীর পর্যালোচনা বিশ্লেষণ তথা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক সাফল্য মাত্রা নিরূপণ করার ক্ষেত্রে কি অনুপাত বিশ্লেষণ করা হয়।
তো একটি প্রতিষ্ঠানের আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এই সকল আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত একটি আইটেমের সঙ্গে অপর একটি আইটেম বা উপাদানের অনুপাত নির্ণয়ের প্রক্রিয়াকে অনুপাত বিশ্লেষণ বলা হয়। সো এটা একটু কম্পারেটিভলি ইজি। সো ফার্স্ট লাইনটা শুধুমাত্র কয়ের জন্য, আর পুরোটা প্যারা তোমার কি ক্ষয়ের জন্য লিখতে পারো। এটুকু লিখলে তোমার টু এনশোর করতে পারবো। আচ্ছা, ফার্স্টে যেটা আসে সেটা কি তারল্য অনুপাত। সো আই হোপ তোমরা তারল্য মানে বুঝো। তাও যদি আমি আরেকবার বলি, তারল্য হচ্ছে যে একটা কোম্পানিতে তোমার কত বেশি মানে ক্যাশে কনভার্টেবল সম্পদ আছে। ব্যাপারটা আমি শুধুমাত্র ক্যাশ বলি নাই, আমি কি বলছি, ক্যাশে কনভার্টেবল সম্পদ বলছি। সো ক্যাশ একটা কি তরল সম্পদ আমরা জানি, তাই না? কিন্তু আবার অনেক সময় ধরো সবসময় কোম্পানিতে যদি ক্যাশ রেখে দাও তাহলে কি একটা ইনকাম থেকে হাতছাড়া হতে হয়। তাহলে কি তুমি ক্যাশের পাশাপাশি এমন কিছু সম্পদ রাখলা, ধরো তুমি হাতে কোনো একটা দেনাদার রাখলা, অথবা তুমি প্রাপ্য বিলে ইনভেস্ট করলা, অথবা ট্রেজারি বিলে ইনভেস্ট করলা, ট্রেজারি বন্ড না বিলে ইনভেস্ট করলা। সো এগুলো তুমি যদি কুইকলি যদি এগুলো বিক্রি করে তুমি যদি ক্যাশে কনভার্ট করে ফেলতে পারো, সেটাও কি তারল্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সো একটা কোম্পানিতে তারল্য খুব বেশি ইম্পর্টেন্ট। তারল্য কেন ইম্পর্টেন্ট? কারণ মাঝে মাঝে তারল্যের অভাবে সুনাম নষ্ট হয় ব্যবসা প্রতিষ্ঠানে। যে তোমার কাছে একজন পাওনাদার আসে, তুমি তাকে টাকাটা পে ব্যাক করতে পারতেছো না। আবার ধরো সম্পদের ঝামেলা হয়, আবার মাঝে মাঝে দেউলিয়াগত সমস্যাও দেখা যায়। যে তুমি এমন একটা বড় ইনভেস্টমেন্ট করে ফেলছো সব ক্যাশ টাকা নিয়ে, তুমি মানে পাওনাদার পরিশোধ করতে পারতেছো না, বড় ঋণ পরিশোধ করতে পারতেছো না, ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারতেছো না। তো যার কারণে এই তারল্য অনুপাতটা বের করতে হবে। তো তারল্য অনুপাতটা তুমি, আচ্ছা তারল্য অনুপাতটা কেন বের করা হয়? তারল্য অনুপাতটা বের করা হয় যে ওই কোম্পানির তারল্যের স্বাস্থ্য ভালো কিনা, মানে ওই কোম্পানির লিকুইডিটির হেলথ ভালো কিনা, যে এই কোম্পানিতে একটা নির্দিষ্ট পরিমাণ তারল্য রাখা হয় কিনা। যদি তারল্য রাখা না হয় তাহলে যারা ইনভেস্টর তারা ঠিকমতো ডিভিডেন্ড পাবে না। ওকে, যদি তারল্য ঠিকমতো মেনটেন না করা হয় তাহলে কি হবে, এটা যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। ওকে, সো এই অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের তারল্য ও চলতি দায় ও দেনা পরিশোধের ক্ষমতা কি নির্দেশ করে, যে এই কোম্পানির দেনা বা পাওনা পরিশোধ করার ক্ষমতা আছে কিনা। ওকে, সো একটি ফার্মের দৈনিক পাওনাদারগণ ও প্রতিষ্ঠানের তারল্য বা দায় দেনা পরিশোধের ক্ষমতা সম্পর্কে অবগত হতে চায়। সো এটা স্বাভাবিক যে একটা ফার্মের দৈনন্দিন পাওনাদারগণ ও প্রতিষ্ঠানের তারল্য বা দায় দেনা পরিশোধের ক্ষমতা সম্পর্কে জানতে চায়। মানে যারা ইনভেস্টর অথবা যারা আছে যারা হচ্ছে এই কোম্পানিতে ইনভেস্ট করতে চায় অথবা ঋণ দিতে চায়, তারা শুরুতেই দেখে যে তাদের এই লিকুইডিটি অনুপাতটা ভালো কিনা। সো ফার্মের চলতি সম্পত্তিতে কি পরিমাণ তহবিল বিনিয়োগ করতে হবে তা নির্ধারণের ক্ষেত্রে কি এই তারল্য অনুপাতটা গুরুত্বপূর্ণ। যে এই তারল্য অনুপাতটা যদি তোমার যদি জানা থাকে তাহলে তুমি বুঝবা যে আমারটা হেলদি একটা অনুপাত আছে, যার কারণে আমি চাইলে কি ইনভেস্ট করতে পারবো। সো এখন আমরা একটু ফর্মুলায় আসি। তো চলতি অনুপাত আর আচ্ছা তারল্য অনুপাতের মধ্যে আবার কয়েকটা প্রকারভেদ আছে। সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল আসি কি চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, আর তো নাই। আচ্ছা, চলতি অনুপাত কি আর তড়িৎ অনুপাত কি? চলতি অনুপাত হচ্ছে যে হ্যাঁ মোটামুটি একটা তারল্য আছে, আর তড়িৎ অনুপাত হচ্ছে যে একদম মানে ইনস্ট্যান্ট ক্যাশ টাকা, তোমার ইনস্ট্যান্ট ক্যাশ বানানোর মতো। মানে তোমার যদি ধরো এখনই ধরো তোমার কোম্পানিতে ধরো কিছু গ্যাস্ট আসলো, অথবা তোমার কোম্পানিতে হুট করে একটা ইভেন্ট নামাইতে হবে, তখন তুমি ইনস্ট্যান্টলি তোমার কোম্পানিতে ক্যাশ টাকা আনতে পারবা কিনা বা তোমার সম্পদগুলো ক্যাশে কনভার্ট করতে পারবা কিনা, সেটার অনুপাত হচ্ছে এটা। আর চলতি অনুপাত হচ্ছে যে তোমার মোটামুটি একটা তারল্য আছে কিনা। তো চলতি অনুপাতকে কিভাবে বের করতে হবে, মানে সবচেয়ে ইজি যে ফর্মুলাটা, উপরে সম্পদ নিচে দায়, উপরে চলতি সম্পদ নিচে চলতি দায় আর কি। সো এখন এইটা খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি এটা অনেক কষ্ট টষ্ট কইরা অনেক প্রেশার টেশার দিয়ে মনে করে ফেলতে পারবা পরীক্ষার হলে, কিন্তু এটা মনে নাও আসতে পারে। তো যার কারণে তোমাদের বলবো যে কি আদর্শ মানগুলা সবসময় মাথায় রাখার চেষ্টা করবে, যেগুলো তোমার বইয়ে আছে। এখন দেখো আদর্শ মান কি। আদর্শ মান হচ্ছে যে মানে একটা কোম্পানিতে 1 টাকা দায়ের বিনিময়ে 2 টাকা সম্পদ থাকতে হবে। কি, তোমার কোম্পানিতে যদি 1 টাকা দায় সৃষ্টি হয় তাহলে তোমার কোম্পানিতে কি 2 টাকা সম্পদ থাকতে হবে। 1 টাকা দায় সৃষ্টি করার ক্ষেত্রে তোমার কোম্পানিতে কি 2 টাকা দায় 2 টাকা সম্পদ থাকতে হবে। মানে আবার যদি বলি যে তুমি ধরো 1000 টাকা লোন নিতে চাচ্ছ,
1000 টাকা কি জিনিস নিতে যাচ্ছ? লোন নিতে যাচ্ছ। কিন্তু মাথায় রাখতে হবে তোমার যদি 1000 টাকা লোন নিতে হয় তাহলে কি তোমার কোম্পানিতে এটা মেক শিওর করতে হবে যে তোমার কোম্পানিতে 2000 টাকার কি আছে? সম্পদ আছে। ওকে, এটা হচ্ছে কি, যার কারণে এটাকে কি বলা হয়? 2:1 বলা হয়। আর অনেক সময় দেখা যায় মানে তোমরা হচ্ছে অনেক সময় কনফিউশনে পড়ে যাও যে অনুপাত বিশ্লেষণের সময় ধরো অনুপাতের মান আসছে ধরো 3 অথবা 2.56 আসছে, তুমি ক্যালকুলেশন করে বের করছো যে 2.56 আসছে। এখন তুমি এটাকে কিভাবে লিখবা? পরীক্ষার হলে কিভাবে লিখবা? তুমি জাস্ট লাস্টে একটা 1 বসাই দিবা। কেন বসাই দিবা? বিকজ আমরা জানি উপরে ধরো 60 লেখা, ঠিক আছে, নিচে 1 লিখাও যা না লিখাও তা। ওকে, সো যার কারণে তুমি যদি এখানে মানে এটা মানে যা এটার মানেও তাই। ওকে, সো সেই সাপেক্ষে তুমি যদি 60-এর নিচে 1 দাও এটার মানে হচ্ছে কি 60:1, বুঝতে পারছো? তো সেই সাপেক্ষে তোমার কোশ্চেনে যদি অ্যান্সার আসে যে ধরো 2.56 অথবা 1.266266 এগুলো যদি আসে জাস্ট লাস্টে কি একটা 1 বসাই দিবে। ওকে, সো এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। সো চলতি সম্পত্তি কি কি হতে পারে এটা তোমরা অলরেডি জানো। নগদ অর্থ, ব্যাংক জমা, বিনিয়োগ, হচ্ছে স্বল্পমেয়াদী বিনিয়োগ আর কি, প্রাপ্য বিল, বিবিধ দেনাদার, তারপর হচ্ছে অগ্রিম ব্যয়, বকেয়া আয়, মজুদ পণ্য। মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য কিন্তু কি সম্পদের মধ্যে পড়ে। আর কি অগ্রিম ব্যয় আছে। অগ্রিম ব্যয় মানে কি, যে তুমি আগে একটা পেমেন্ট করে দিছো, মানে অ্যাডভান্স পেমেন্ট করে দিছো, ঠিক আছে, অ্যাডভান্স পেমেন্ট করে দিছো। তুমি যদি অ্যাডভান্স পেমেন্ট করার পরে তোমার যদি মন চাইছে যে আমি হচ্ছে ওই মানে ধরো তুমি চুল কাটানোর জন্য 1 মাস আগে পেমেন্ট করে দিছো, তুমি চুল কাটাও না, তুমি যদি চুল না কাটাও তাহলে কি করো? তুমি ওই লোকের কাছ থেকে আবার টাকাটা নিয়ে আসতে পারবা, রাইট? সো এটা কি একটা সম্পদ। আর বকেয়া আয়, বকেয়া আয় হচ্ছে যে তুমি কারোর কাছ থেকে টাকা পাও আর কি। সো বকেয়া আয় মানে হচ্ছে কি বিবিধ দেনাদারের মধ্যেই পড়ে। স্যার তোমরা এগুলো তোমরা জানো অলরেডি, তোমরা অ্যাকাউন্টিংয়ে পড়ছো। চলতি দায় কি? পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচসমূহ, অগ্রিম আয়সমূহ। সো উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায়। সো এই ফর্মুলাটা খুবই ইজি। তারপর আসি তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতটা তোমাদের বুঝতে হবে যে কি তোমার কোম্পানিতে কি ইনস্ট্যান্ট ক্যাশ জেনারেট করার মতো সম্পদ আছে কিনা। সো এটার ক্ষেত্রে আবার একটা মাথায় রাখতে হবে, এখানে চলতি সম্পদের জায়গায় আসলে আমাদের এখানে কি বসাতে হবে? তড়িৎ সম্পদ বসাতে হবে বা তরল তড়িৎ সম্পদ বসাবে এদিকে। সো এটার ক্ষেত্রে কি চলতি সম্পদ বা চলতি দেয়, বাট এটার ফর্মুলা কি তড়িৎ সম্পদ বাই চলতি দেয়। এখন এই তরল সম্পদ বা বা এটাকে তুমি কি বলতে বলতে পারো যে তড়িৎ সম্পদ, এটা কিভাবে বের করবো? বিকজ চলতি সম্পদে তুমি জানো, বাট তড়িৎ সম্পদে তুমি হয়তো ফার্স্ট টাইম শুনছো অথবা আগে শুনছো বাট জানতা না এটা কি। তো এটা হচ্ছে তোমার চলতি সম্পদ থেকে, এই চলতি সম্পদ থেকে তুমি মজুদ পণ্য আর অগ্রিম ব্যয়টা বাদ দিবা। ওকে, মজুদ পণ্য আর অগ্রিম ব্যয়টা বাদ দিবা, বিকজ মজুদ পণ্য আর অগ্রিম ব্যয় ইনস্ট্যান্টলি ক্যাশে কনভার্ট করা যায় না। ধরো তোমার কোম্পানিতে সমাপনী মজুদ পণ্য আছে, সমাপনী মজুদ পণ্য একটা চলতি সম্পদ, বাট তোমার কোম্পানিতে এই মজুদ পণ্যগুলো আছে। এই মজুদ পণ্যগুলো আছে কেন? চিন্তা করে দেখো, তুমি এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারো নাই, বিক্রি করতে পারো নাই দেখেই তোমার কোম্পানিতে পড়ে আছে, তাই না? সো তোমার তুমি যে এই পণ্যগুলো ইনস্ট্যান্টলি বিক্রি করতে পারবা, তোমার কোম্পানি যে ইনস্ট্যান্টলি কাস্টমার আসবে সেটার কোনো গ্যারান্টি নেই, তাই না? তো যার কারণে এটা কি তড়িৎ সম্পদের মধ্যে পড়ে না। আবার অগ্রিম ব্যয়ও সেম, যে তুমি আগে আগে কোনো একটা জায়গায় ব্যয় করে ফেলছো, মানে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দিছো, বাট সেই অ্যাডভান্সের টাকাটা যে সে তোমাকে ফেরত দিবে তার কোনো গ্যারান্টি নেই, বুঝতে পারছো? সো যার কারণে চলতি সম্পদ থেকে মজুদ পণ্য আর অগ্রিম ব্যয়টা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা কি তরল সম্পদ বা তড়িৎ সম্পদ। সো তড়িৎ সম্পদ থেকে তুমি চলতি দায়টা বাদ দিবা। সো এটার ক্ষেত্রে আদর্শ মান কি 1:1। কি 1:1, মানে তোমার 1 টাকা দায়ের বিপরীতে তোমার 1 টাকা সম্পদ রাখতেই হবে। তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি দক্ষতা যাচাই অনুপাত। সো এই ধরনের অনুপাতের মাধ্যমে কি প্রতিষ্ঠানের দক্ষতা যাচাই করা হয় যে প্রতিষ্ঠানটা আসলে কতটা স্মার্টলি তাদের ব্যবসাটা পরিচালনা করতেছে বা ব্যবসাটা অপারেট করতেছে, কতটা ইফেক্টিভলি, কতটা এফিসিয়েন্টলি পরিচালনা করতেছে, মানে কম খরচে ভালোভাবে সার্ভিস মানে সার্ভিস না মানে অপারেট করাটাকেই বোঝায়, মানে কতটা স্মার্টলি সে কাজ করতেছে। তো ফার্স্ট অফ অল আজকে মজুদ পণ্য আবর্তন অনুপাত। সো মজুদ পণ্য আবর্তন হার এটা কীভাবে বের করে? সো মজুদ পণ্য আবর্তন হার বের করে যে বিকৃত পণ্যের ব্যয় থাকবে উপরে আর নিচে থাকবে গড় মজুদ পণ্য। ওকে, সো গড় মজুদ বিকৃত পণ্যের ব্যয় তুমি কোথায় পাবা? বিকৃত পণ্যের ব্যয় এই চ্যাপ্টার থেকে ইউজুয়ালি কি
তোমার ডিরেক্ট মান দেওয়া থাকে, যে ডিরেক্টলি তোমার কোশ্চেনে উল্লেখ থাকবে বিকৃত পণ্যের ব্যয় কত, বিকৃত পণ্যের ব্যয় দেওয়া থাকবে। আর মাঝে মাঝে যেটা করে যে তোমার প্রারম্ভিক সম্পদ দিয়ে দেয়, প্রারম্ভিক মজুদ দিয়ে দেয়, তারপরে ক্রয় দিয়ে দেয়, তারপর সমাপনী মজুদ পণ্য দিয়ে দেয়, তারপর কি তোমাকে বিকৃত পণ্যের ব্যয় বের করতে বলে। সো মোস্ট অফ দি কেসেসে এটাই করে যে তোমার প্রারম্ভিক মজুদ পণ্য দিয়ে দেয়, সমাপনী মজুদ পণ্য দিয়ে দেয়, আর আয় দিয়ে দেয়। তুমি ক্যালকুলেশন করে বিকৃত পণ্যের ব্যয়টা বের করো। তোমরা অ্যাকাউন্টিংয়ের, তোমরা যারা কমার্স স্টুডেন্ট আসো, আমরা জানি যে মানে তুমি অ্যাকাউন্টিং পারো। আমি ধরে নিয়েছি তুমি বিকৃত পণ্যের ব্যয়টাও নির্ণয় করতে পারো। সো এখন তুমি যেটা পারো না সেটা হচ্ছে কি গড় মজুদ পণ্য। সো গড় মজুদ পণ্যটা কীভাবে বের করবা? সেম জিনিস, প্রারম্ভিক মজুদের সাথে তুমি সমাপনী মজুদ যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা। তো আমি সেই জন্যই বললাম যে এই ফর্মুলার জন্য যদি কোশ্চেন আসে, আর কোশ্চেনে প্রারম্ভিক মজুদ দেওয়া থাকবে, সমাপনী মজুদ দেওয়া থাকবে, তারপর ক্রয় দেওয়া থাকবে। তুমি কি করবা? প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ আর বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয়টা বের করবা, আর এখানে কি গড় মজুদটাও বের করবা। এখন মাঝে মাঝে একটা জিনিস যদি মাথায় রাখবা, যে মাঝে মাঝে সমাপনী মজুদ পণ্যটা শুধুমাত্র দেওয়া আছে। কোশ্চেনে কি কি আছে? ফার্স্ট অফ অল দেওয়া আছে বিকৃত পণ্যের ব্যয় দেওয়া আছে, আর সমাপনী মজুদ দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। তাহলে তুমি শুধুমাত্র সমাপনী মজুদ পণ্য দিয়ে কীভাবে গড় মজুদ বের করবা? তুমি সমাপনী মজুদকেই তোমার 2 দিয়ে ভাগ করতে হবে, কিছু করার নেই। ওকে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, এবার হচ্ছে কি, এটাও কিন্তু কি দক্ষতা যাচাই অনুপাতের আন্ডারে কিন্তু কি মজুদ পণ্য আবর্তনটা আসে। ওকে, এবার আসে গড় আদায়কাল। ওকে, সো গড় আদায়কাল হচ্ছে মানে তোমার ব্যবসা প্রতিষ্ঠান এভারেজে কয়দিনের মধ্যে পাওনাদারের টাকা আদায় করে, দেনাদারের টাকা আদায় করে ফেলতে পারে। এভারেজে মানে তোমার একটা দেনাদার থেকে তোমার টাকা আদায় করতে কয়দিন লাগে। সো এই অ্যামাউন্টটা যত কম হবে তত ভালো, মানে তুমি তোমার দেনাদার থেকে খুব দ্রুত টাকা আদায় করতে পারো। ওকে, তো এখানে দেখো যে এটার ক্ষেত্রে কি বার্ষিক দিবস আর কি দেনাদার আবর্তন হার। এখন দেনাদার আবর্তন হার কীভাবে, আগে এটা দেখি যে বার্ষিক দিবস মানে কি 365 দিন আর কি, ঠিক আছে। আর দেনাদার আবর্তন হারটা কীভাবে বের করবা? দেনাদার আবর্তন হারটা হচ্ছে কি ধারে বিক্রয় কেন? শুধুমাত্র বিক্রয় না কেন? কারণ বিক্রয় তোমার ক্যাশও হইতে পারে, আবার ধারে হইতে পারে, বাট যেহেতু এটা গড় আদায়কাল লেখা, তোমার এখানে স্পেসিফিক্যালি ধারে বিক্রয়টা ধরতে হবে। সেখানে ধারে বিক্রয় মানে যেটা আছে দেনাদারের মাধ্যমে বা বাকিতে বিক্রি করছো, আর এখানে কি গড় দেনাদার। এখন তোমার কোশ্চেনে গড় দেনাদার থাকতে পারে, যদি না দেওয়া থাকে তাহলে তোমার গড় দেনাদারটা বের করতে হবে। তো গড় দেনাদারটা কীভাবে বের করবে? গড় দেনাদারটা এখানে লেখা নাই, বাট গড় দেনাদারটা যদি আমি দেখি, আচ্ছা বার্ষিক দিবস, আচ্ছা ঠিক আছে, ওকে। তো গড় দেনাদারটা তুমি বের করবা ইউজুয়ালি কি বছরের শুরুতে তোমার কত টাকা ছিল দেনাদার, আর বছরের শেষে তোমার কত টাকা দেনাদার আছে। সো এই দুইটা যোগ করে কি করবা? 2 দিয়ে ভাগ করবা, তাহলে কি পাবা? গড় দেনাদারটা পাবা। সো এখানে বার্ষিক আবর্তন হারটা তুমি পাইলা, তারপর কি এখানে বসাই দিবা, ঠিক আছে। তারপর গড় আয়কালটা তুমি ইজিলি বের করতে পারবা। ওকে, সো এখানে আবার গড় বিক্রয় দেওয়া আছে। সো বার্ষিক বিক্রয় মাইনাস 360 দিন আর কি। ওকে, এবার আসি 3 নম্বরে, স্থায়ী সম্পদ আবর্তন হার। স্থায়ী সম্পদ আবর্তন হারটা কি? মোট বিক্রয় থেকে মোট সম্পত্তি ভাগ করে দিবা। ওকে, সেটা আসলে ইজি। এবার আসি মুনাফা অর্জন বা লাভজনকতা অনুপাত। সো এটা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের লাভ হার বা মোট মুনাফা বা নিট মুনাফা, পরিচালন মুনাফা, এই অনুপাত দ্বারা নির্ণয় করা হয়ে থাকে। সো তোমার প্রতিষ্ঠানটি, তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা আসলে কতটা ইফেক্টিভলি বা ইফিসিয়েন্টলি মুনাফা অর্জন করতে পারতেছে, সেটার পারফরমেন্স মেজার করে এই অনুপাতগুলোর মাধ্যমে। আচ্ছা, তো এখানে হচ্ছে আবার ভাগ আছে, যে মোট মুনাফা আছে, পরিচালন মুনাফা আছে, আবার কি নিট মুনাফা আছে। সো ফার্স্টে আমরা যেটা বের করব মোট মুনাফার অনুপাতটা। এটা কীভাবে বের করবো? সো মোট মুনাফা অনুপাত হচ্ছে কি মোট মুনাফা থেকে মোট বিক্রয়টা ভাগ করে দিব। এখন
মোট মুনাফাটাকে আবার কোশ্চেনে তোমার ডিরেক্টলি নাও থাকতে পারে, মোট মুনাফা তোমার কোশ্চেনে ডিরেক্টলি নাও দিয়ে দিতে পারে, আবার মোট বিক্রয় ইউজুয়ালি দেওয়া থাকে। সো তোমার কোশ্চেন কীরকম থাকতে পারে, বিক্রয় দেওয়া আছে, তারপরে বিক্রিত মূল্যের ব্যয় দেওয়া আছে, ঠিক আছে। সো এই দুটো এলিমেন্ট শুধুমাত্র দেওয়া আছে। তখন তুমি কি করবা, যেহেতু তোমার মোট মুনাফা বের করতে হবে, আমরা জানি কি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই কি তোমার মোট মুনাফা পেয়ে যাবে। ওকে, আর নিট বিক্রয় তো নিট বিক্রয়, মানে নর্মাল যে বিক্রয়টা থাকে সেই বিক্রয়টাই এখানে বসবে। ওকে, সো এটা ছিল তোমার মোট মুনাফা অনুপাত নির্ণয়ের ফর্মুলা। এবার আসি নিট মুনাফার অনুপাত। নিট মুনাফার অনুপাত কি, নিট মুনাফা থেকে তোমার নিট বিক্রয় বা নর্মালি যে বিক্রয় সেটা তুমি কি ভাগ করে দিবা, তাহলে অনুপাত বিক্রয় বের হয়ে যাবে। আর কি পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে, পরিচালন মুনাফাটা কি, পরিচালন মুনাফা হচ্ছে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে পরিচালন আয় যোগ করে তারপর পরিচালন ব্যয় বিয়োগ করে যেই মুনাফাটা পাবা সেটা কি পরিচালন মুনাফা। সো এই পরিচালন মুনাফা থেকে জাস্ট নিট বিক্রয়টা বাদ দিয়ে দিবে, তাহলে কি পরিচালন মুনাফা অনুপাত। তো তুমি যদি একটু চিন্তা করে দেখো যে তুমি যে ফর্মুলাগুলো দেখছো তারল অনুপাতগুলো কিন্তু কি কম্পারেটিভলি ইজি, চলতি সম্পদ থেকে চলতি দায়, আবার তারল সম্পদ থেকে চলতি দায়টা ভাগ করে দিচ্ছ, আর এগুলো কি কম্পারেটিভলি ইজি। মাঝখানে আবার ওই আবর্তনগুলো একটু টাফ ছিল। এখন আবার আরেকটা আছে একটু কনফিউজিং, সেটা কি শেয়ার প্রতি মুনাফা বা শেয়ার প্রতি আয়, বা যেটাকে বলি আর্নিংস পার শেয়ার বা ইপিএস যেটাকে বলি আমরা। সো ইপিএস এর ফর্মুলাটা এদিকে আছে যে শেয়ার হোল্ডারদের জন্য প্রাপ্ত আয় আর বিলিখিত সাধারণ শেয়ার সংখ্যার গড় এটা বের করা হয়। সো এটাকে আবার যদি লিখতে পারো, এটাকে আবার লিখতে পারো যে নিট মুনাফা মাইনাস অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ আর কি বিলিখিত সাধারণ শেয়ার সংখ্যার গড়। মানে হচ্ছে উপরে থাকবে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা কি কত টাকা পাচ্ছে, সাধারণ শেয়ার হোল্ডাররা কত টাকা ইন টোটাল পাচ্ছে, মানে মানে একটা কোম্পানির প্রফিট থেকে সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য কত টাকা আলাদা করে রাখা হয়েছে, সেটাকে তুমি ভাগ দিবা ওই কোম্পানির শেয়ার সংখ্যা দিয়ে। ওকে, তো এটাই আসলে মানে সাধারণ শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিবা, এটাই কি ইপিএস। এখন অনেক সময় আসলে কোশ্চেনে ডিরেক্ট লেখা থাকে না সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য প্রাপ্ত আয় বা সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ লেখা থাকে না। তো কি লেখা থাকে, নিট মুনাফার পরিমাণ লেখা থাকে আর কি সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ লেখা থাকতে পারে। তো তখন তুমি নিট মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের মানে এটা মাত্র কি ইপিএস শুধুমাত্র কি সাধারণ শেয়ার হোল্ডারদের দিয়ে নিয়ে করা হয়ে থাকে। তো এখানে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশটা বাদ যাবে আর কি নিট মুনাফা থেকে। নিট মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ যদি বাদ পড়ে যেটা অবশিষ্ট থাকে এটা পুরোটার ভাগিদার কে, এটা পুরোটার ভাগিদার সাধারণ শেয়ার হোল্ডাররা। তো এটাকে তুমি কি শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিবা, এটুকুই কাজ। ওকে, সো দায় ব্যবস্থাপনা ও ঋণ ব্যবহার অনুপাত। তোমার কোম্পানি কতটা মানে এফিশিয়েন্টলি বা স্মার্টলি দায় করা টাকাটাকে হ্যান্ডেল করতে পারতেছে বা মানে লোনের টাকাটাকে হ্যান্ডেল করতে পারতেছে বা ম্যানেজ করতে পারতেছে, আর সেই ঋণগুলাকে ঠিকমতো ব্যবহার করতে পারতেছে, সে এটার দক্ষতাটা এই অনুপাতের মাধ্যমে বের করা হয়। সো এই অনুপাত দ্বারা ফার্মের ঋণ পরিশোধের সামর্থ্য ও ক্ষমতা সম্পর্কে ধারণা করা যায়। কি ঋণ পরিশোধের সামর্থ্য এবং সে ওই ঋণটাকে দক্ষতার সাথে পরিচালনা করতে পারতেছে কিনা সেটার অনুপাত জানা হয়। সো এখানে আসে দায় বা ঋণ অনুপাত, মানে কি ঋণ অনুপাত। সো মোট দায় থেকে মোট সম্পত্তিটা জাস্ট ভাগ করে দেওয়া হয়, যে অনুপাতটা পাবা সেটা কি ঋণ অনুপাত। এরপর আসি সুদ অর্জনে অনুপাত আর সুদ কাভারেজ অনুপাত। তো সুদ কাভারেজ অনুপাত হচ্ছে যে তুমি মানে সুদ পরিশোধ করতে পারবা কিনা সেটার অনুপাত। তুমি সুদ মানে তুমি যে ঋণটা গ্রহণ করছো সেই ঋণের সুদ পরিশোধ করতে পারবা কিনা সেটার দক্ষতা যাচাই করা হয় এই অনুপাতের মাধ্যমে। তো ফার্স্টে যেটা কি সুদ ও করপূর্ব মুনাফার থেকে তোমার সুদ ভাগ দিয়ে দিবা, সুদের টাকাটা ভাগ দিয়ে দিবা। কি একটা জিনিস মাথায় রাখতে হবে, সুদ ও কর পূর্ব মুনাফা, সুদ ও কর পূর্ব মুনাফা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার আসি নগদ প্রবাহ বিশ্লেষণ। সো এটা হচ্ছে আমাদের অনুপাত বিশ্লেষণের সমাপ্তি। অনুপাত বিশ্লেষণ পড়ানোর পরে আমরা হচ্ছে এখন কি নগদ প্রবাহ বিশ্লেষণের দিকে আগাবো।
সো এবার আমরা যদি দেখি যে নগদ প্রবাহ বিশ্লেষণ জিনিসটা কি। সো নগদ প্রবাহ বিশ্লেষণ বলতে নগদ প্রবাহ বিবরণীর একটা জিনিস মাথায় রাখতে হবে। নগদ প্রবাহ বিশ্লেষণ মানে হচ্ছে নগদ প্রবাহের যে বিবরণীটা করি আমরা, আর্থিক বিবরণীর আমরা জানি 5 রকম, এর মধ্যে নগদ প্রবাহ বিবরণী আছে। তো নগদ প্রবাহ বিবরণীটাকে বিশ্লেষণ করাটাই কি মানে এটার আসলে পার্ট। সো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে নগদ প্রবাহ বিশ্লেষণের মধ্যে কি আছে। সো নগদ প্রবাহ বিবরণের বিভিন্ন খাতে নগদ আন্তঃপ্রবাহ, নগদ বহিঃপ্রবাহের কি করা হয়, তুলনা করা হয়ে থাকে। ওকে, এবং নগদ বিবরণীর সাথে অন্যান্য আর্থিক বিবরণী, সো আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহকে কাউন্টে রাখা হয়। আবার নগদ বিবরণীর সাথে অন্যান্য আর্থিক বিবরণী, ধরো আয় বিবরণী আর উদ্বৃত্ত প্রত্য, এগুলোর মধ্যে তুলনা করা হয়ে থাকে। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে আসলে এটা পার্টটা ইম্পর্টেন্ট, বিকজ নগদ প্রবাহ বিবরণীর সাথে নগদ আয় বিবরণীর কিছু পার্থক্য আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, সো মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয় আর মূল্যায়ন করা হয়। তো এখানে কি করা হয়, নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহকে তুলনা করা হয়। আবার নগদ প্রবাহ বিবরণীর সাথে অন্যান্য আর্থিক বিবরণীর মধ্যে তুলনা করা হয়ে থাকে, এবং তুলনা সম্পর্ক নির্ণয় করা হয়ে থাকে, সম্পর্ক নির্ণয় করা হয়ে থাকে আর মূল্যায়ন করা হয়ে থাকে। ওকে, সো নগদ প্রবাহ বিশ্লেষণগুলো একটু দেখতে হবে। ফার্স্টে যেটা আসে, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। কার্যক্রম থেকে নগদ প্রবাহটা কি, নিট লাভ বা লোকসান নির্ণয়ের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন বা ঘটনাকে পরিচালনা কার্যক্রম বলে। তো পরিচালনা ব্যাপারটা হচ্ছে যে একটা ব্যক্তি বা একটা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে বা অপারেট করতে গিয়ে যেই ধরনের নগদের আগমন ঘটে, যেই ধরনের নগদের বহির্গমন ঘটে। ধরো তুমি একজন ব্যবসায়ী, তো তুমি ব্যবসায়ী হিসেবে ব্যবসায় প্রতিষ্ঠানে বসে থেকে তুমি যেই কাজগুলা করবা, এই কাজগুলো করার কারণে নগদ আন্তঃপ্রবাহ বা নগদ বহিঃপ্রবাহগুলো কি এটার আন্ডারে পড়বে। যেমন নগদ আন্তঃপ্রবাহের মধ্যে যদি দেখি যে নগদ আন্তঃপ্রবাহ কি, ব্যবসায় ক্যাশ টাকা ঢুকছে, যেমন তুমি পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় থেকে কি যে টাকাটা পাইছো। ওকে, সো এটা কি তোমার আন্তঃপ্রবাহ, ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকছে। আবার ধরো সুদ পেতে পারো, লভ্যাংশ পেতে পারো, এটা টুকটাক হইতে পারে। তোমার ব্যবসায় যে কিছু টাকা পয়সা আছে ওগুলা তুমি হচ্ছে তোমার পাওনাদারকে দিলা লোন হিসেবে, ছোটোখাটো লোন হিসেবে। সো এটা কিন্তু ইনভেস্টমেন্ট না, এটা তোমার পাওনাদারকে তুমি কিছু দিনের জন্য টাকা লোন দিছো, এর বিনিময়ে কি তুমি কিছু সুদ খাইছো। আবার লভ্যাংশ ব্যাপারটাও কি সেম। আসে নগদ বহিঃপ্রবাহ, ব্যবসা পরিচালনা করতে গিয়ে তোমার যেগুলো আসে, যে তোমার পণ্য ক্রয় করতে হয়, স্টক আউট হয়ে গেলে পণ্য ক্রয় করতে হয়, তারপর তোমার বেতন বা মজুরি প্রদান করতে হয়, তুমি ব্যবসা প্রতিষ্ঠানে বসে থেকে তোমার কর্মচারীকে বেতন দিতে হচ্ছে, তোমার প্রোডাক্টগুলা যেই লোকগুলা এনে এনে ডেলিভারি দিয়ে যেতেছে তাদেরকে মজুরি দিতে হচ্ছে, তারপর আয়কর পরিশোধ, এটা ইম্পর্টেন্ট। তারপর অন্যান্য পরিচালন ব্যয়, মানে ব্যবসা পরিচালনগত যে ব্যয়গুলো হয় আর কি, তারপরে কি সুদ পরিশোধ। ওকে, সো এগুলো হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এবার যদি আসি, দ্বিতীয়ত আসে যেটা বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ মানে তুমি বুঝতেই পারতেছো যে তুমি ইনভেস্টমেন্ট করার কারণে নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ ঘটতে পারে। এটা কি পার্ট 2 আর কি, মানে সেকেন্ড যে প্রকারভেদ। তো দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয় বিক্রয়ের কার্যক্রমের সাথে কি নিট বিনিয়োগ কার্যক্রমের সাথে বিনিয়োগ কার্যক্রম বলে, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ বলে। তো এখন যদি দেখি যে নগদ আন্তঃপ্রবাহ কি আর নগদ বহিঃপ্রবাহ কোনগুলো হতে পারে, তুমি যদি দেখো যে নগদ আন্তঃপ্রবাহ বা ব্যবসায় টাকা পয়সা ঢুকবে, যেমন জমি, প্লট, ইকুইপমেন্ট বিক্রয় হতে প্রাপ্ত অর্থ অন্যান্য কোম্পানিতে মানে ধরো তুমি জমি বিক্রি করলা, জমি যদি বিক্রি করো মানে তোমার ইনভেস্টেড টাকাটা তুমি যদি বিক্রি করো, তাহলে কি হবে, তোমার ব্যবসায় ক্যাশ ইন হবে। আবার তুমি ধরো কোনো একটা কোম্পানিতে শেয়ার কিনছিলা বা বন্ড কিনছিলা, এগুলো যদি তুমি বা আদার সিকিউরিটিজ আছে, এগুলো যদি তুমি বিক্রি করো, তোমার ব্যবসায় কি আসবে, ক্যাশ টাকা আসবে। এখানে ক্যাশটা কনসিডার করতে হবে, বুঝছো? এটা হচ্ছে মেইন যে আমাদের হুক আর কি। সো এখানে নগদটাকে সবসময় কনসিডার করতে হবে। সো অন্য কোম্পানিতে প্রাপ্ত ঋণের আসল আদায়। সো আসল মানে কি, আসল মানে তুমি যেই টাকাটা তাকে দিছিলা, মাথায় রাখতে হবে কিন্তু আসল মানে হচ্ছে ধরো তুমি একজন ব্যক্তিকে 1 লক্ষ টাকা দিছো, ঠিক আছে? সো এই 1 লক্ষ টাকা প্লাস সে কি দিছে, সুদ দিছে। তো সুদ দিছে তো 10,000 টাকা দিছে, সেখানে সে 1 লক্ষ ধরো 10,000 টাকা তোমাকে দিল। সো বাট এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে এখানে এই 1 লক্ষ টাকাটা কিন্তু কি বিনিয়োগ কার্যক্রমের আন্ডারে যাবে, কিন্তু এই সুদের টাকাটা আবার পরিচালন কার্যক্রমের আন্ডারে যাবে, এটা মাথায় রাখুন। আবার সে নগদ বহিঃপ্রবাহ হবে, এটা যেটা সেটা কি জমি, প্ল্যান্ট বা মেশিনারিজ ক্রয়। জমি, প্ল্যান্ট বা মেশিনারিজ ক্রয়, তুমি জমি কিনলা, তারপরে ধরো মেশিনারিজ কিনলা, তোমার সম্পদ বাড়ছে, দ্যাটস ট্রু।
বা তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, এটা মাথায় রাখতে হবে। আবার শেয়ার বন্ড কিনলেও কি নগদ টাকা চলে যায়, আবার কি কোম্পানিকে অন্য কোনো কোম্পানিকে ঋণ প্রদান করলেও কি নগদ টাকা চলে যায়। এবার আসি অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ মানে কি, যে তুমি ফাইন্যান্সিং করছো, মানে টাকা পয়সা জোগাড় করছো ইনভেস্ট করার জন্য, তুমি মূলধন কালেক্ট করছো তুমি যাতে বিনিয়োগ করতে পারো। সো এইটার সাথে মানে এই কার্যক্রমের সাথে সম্পর্কিত নগদ প্রবাহগুলোকে আমরা কি বললো, অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তো এটা একটু মাথায় রেখো যে 3 ধরনের নগদ প্রবাহ হয়ে থাকে আসলে, ঠিক আছে? পরিচালন, বিনিয়োগ আর অর্থায়ন। তো অর্থায়ন কার্যক্রম বলতে ইকুইটি, মূলধন ও ঋণের পরিমাণ ইত্যাদি উপাদানের পরিবর্তনের ফলে যে নগদ প্রবাহ ঘটে তাকেই বোঝায়। তো এখানে যদি আসি নগদ আন্তঃপ্রবাহ আর নগদ বহিঃপ্রবাহ যদি বলি, যে ইকুইটি সিকিউরিটিজ অর্থাৎ শেয়ার ইস্যু বা বিক্রয়, সেখানে দেখো যে এটা কি নগদ আন্তঃপ্রবাহ। মানে তুমি একটা কোম্পানি খুলছো, কোম্পানি খোলার পরে তুমি কি করলো, তো কোম্পানিতে কি শেয়ার বিক্রি করতে হবে, তো তোমার কোম্পানির শেয়ার তুমি জনগণকে দিবা, এর বিনিময়ে কি পাবা, তার থেকে ক্যাশ টাকা নিবা। ওকে, সো যার কারণে কি সেম ব্যাপার, নগদ টাকা ঢুকতেছে। ওকে, আবার বন্ড বা ডিভেঞ্চার আছে, বন্ড তুমি যদি বন্ড ইস্যু করো, ডিভেঞ্চার ইস্যু করো, তাহলে কি তোমার কোম্পানিতে নগদ টাকা ঢুকতেছে। ঋণ গ্রহণ যদি করো, তাহলে তুমি যে ঋণ গ্রহণ করতেছো তোমার দায় বাড়তেছে, দ্যাটস ট্রু, বাট স্টিল কি তোমার ব্যবসায় নগদ টাকা ঢুকতেছে। আবার অগ্রাধিকার শেয়ার যদি ইস্যু করো, সেম, তুমি তারা শেয়ার কিনবে, তোমার ব্যবসায় নগদ টাকা ঢুকবে। আবার আছে সরি, আবার আছে নোট ইস্যু, সেম জিনিস, প্রাপ্য নোট, প্রদেয় নোট, এবার ব্যাপারগুলো এমন আর কি। এবার আসি লভ্যাংশ প্রদান। তুমি যদি লভ্যাংশ প্রদান, এটা ইম্পর্টেন্ট জিনিস। কেন ইম্পর্টেন্ট? কারণ দেখো, লভ্যাংশ তুমি প্রাপ্ত হইছো, এটার জন্য তোমার এটা কি পরিচালন কার্যক্রমের মধ্যে পড়তেছে, কিন্তু তুমি যখন লভ্যাংশ প্রদান করবা তখন তখন সেটা কি নগদ বহিঃপ্রবাহে যাবে, বাট কি অর্থায়ন কার্যক্রমের আন্ডারে পড়বে। আচ্ছা, এবার আসি ঋণ বা বন্ড বা দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ করছো, তোমার দায় কমছে, দ্যাটস ট্রু, বাট কি নগদ টাকাও চলে গেছে। আবার সাধারণ শেয়ার পুনঃক্রয়। সাধারণ শেয়ার পুনঃক্রয় মানে কি? সাধারণ শেয়ার পুনঃক্রয় হচ্ছে তুমি জনগণের উদ্দেশ্যে কি করলা, শেয়ার বিক্রি করছো, জনগণকে তুমি শেয়ার দিছো, এর বিনিময়ে তুমি নগদ টাকা নিছো, ঠিক আছে? বাট তুমি চিন্তা করলা যে আমার ব্যবসাটা অনেক বড় হয়েছে, আমি হুদাই কি, আমার কাছে ব্যবসাটা বড় হয়েছে, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি হুদাই কি মানে শুধু শুধু যেটাকে বলে আর কি, যে আমি শুধু শুধু জনগণকে লভ্যাংশ দিচ্ছি। সো আমার টার্গেট হবে কি, আমি তাদেরকে আর লভ্যাংশ দিব না, আমি তাদের কাছে যে শেয়ারটা বিক্রি করছিলাম সেই শেয়ারটা আমি আবার কিনে নিয়ে আসবো। তুমি এবার শেয়ারটা কিনে নিয়ে আসবে, তাদেরকে আবার নগদ টাকা দিতে হবে। তো যার কারণে কি পুনঃক্রয়ের মাধ্যমে তোমার ব্যবসা থেকে নগদ টাকা মাইনাস হয়ে যায়, যার কারণে কি বহিঃপ্রবাহ, নগদ টাকা চলে যায়। অগ্রাধিকার শেয়ারের অবসায়ন মানে সেই জিনিস, তাদেরকে শেয়ারের টাকা পরিশোধ করে দেওয়া আর কি। এবার আসি বন্ডের অবসায়ন মানে দায় পরিশোধ করে দেওয়া, এই আর কি। তাদেরকে ক্যাশ টাকা দিয়ে তুমি বন্ডটা নিয়ে আসলে আর কি। আচ্ছা, এবার হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম সম্পর্কে আমাদের জানা উচিত, যেমন স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু। স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু, সো এটা কি অনগদ কার্যক্রম। সো অনগদ কার্যক্রমটা বেশি ইম্পর্টেন্ট, বিকজ আমরা চাইলে নগদ প্রবাহ বিবরণীটাকে বিশ্লেষণ না করে আমরা আয় বিবরণীটাকেই বিশ্লেষণ করতে পারতাম। বিকজ তুমি যদি চিন্তা করে দেখো যে এই যে ব্যাপারগুলো এগুলো সব পরিচালন কার্যক্রমেই আছে, এই মানে পরিচালন কার্যক্রমের গুলাই কি বিশদায় বিবরণীতে আছে, বাট আমরা বিশদায় বিবরণীকে বিশ্লেষণ না করে আলাদা করে নগদ প্রবাহ বিশ্লেষণ করতেছি, বিকজ বিশদায় বিবরণীতে অনেকগুলা অনগদ কার্যক্রম থাকে বা অনেকগুলো অনগদ লেনদেন থাকে, যেগুলা তুমি যদি বিশদায় বিবরণী বিশ্লেষণ করো, যেগুলো সেই অনগদ লেনদেনগুলো কি কনসিডারেশনে চলে আসে। দেখা যাবে তুমি বিক্রি করছো 50 লাখ টাকার, কিন্তু তোমার পকেটে ক্যাশ আছে 3 লাখ টাকা। কারণ কি? কারণ তুমি 3 লাখ টাকা নগদে লেনদেন করছো, বাকি পুরোটা তুমি ধারে লেনদেন করছো। তো যার কারণে নগদ প্রবাহ বিবরণীটাকে বিশ্লেষণ করা ইম্পর্টেন্ট। তো এখানে কিছু অনগদ কার্যক্রম বুঝতে হবে, যে তুমি স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু করছো। ধরো নাদিয়া ফার্নিচারকে তোমার কোম্পানি থেকে কিছু ফার্নিচার দরকার, কিছু টেবিল দরকার, কিছু সোফা দরকার। এখন তুমি তোমার কোম্পানি থেকে ক্যাশ টাকা না দিয়ে কি করলাম, তুমি তাদেরকে শেয়ার ইস্যু করলা, যে ভাই আপনি আমার কোম্পানির শেয়ার রাখেন, আমাকে 10টা ফার্নিচার দেন। তো এখানে কোনো নগদ টাকার আদান প্রদান হয় নাই, তো যার কারণে এটা অনগদ কার্যক্রমের মধ্যে পড়ে। ভাইগুলো যদি দেখি যে বন্ড বা ঋণপত্রকে সাধারণ শেয়ারে রূপান্তর করছে, এখানে ক্যাশের কোনো মানে লেনদেন হয় নাই। স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য বন্ড ইস্যু করছে,
আবার পুরনো স্থায়ী সম্পত্তির বিনিময়ে নতুন স্থায়ী সম্পত্তি কিনছে। ধরো 2টা চেয়ারের বিনিময়ে একটা চেয়ার কিনছে। অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর করা, অনগদ সম্পত্তিতে বিনিয়োগ করা, ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করা। ওকে, সো এই যে কয়েকটা মানে এলিমেন্টস আছে, এগুলো কি সবগুলো অনগদের মধ্যে পড়ে। এবার আসি ফ্রি নগদ প্রবাহ। তো ফ্রি নগদ প্রবাহটা ইম্পর্টেন্ট, যেটাকে বলে ফ্রি ক্যাশ ফ্লো বলে। তো ফ্রি নগদ প্রবাহটা প্রায় সময় এমসিকিউতে আসে যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ দিয়ে যখন মূলধন জাতীয় ব্যয় মেটানোর পরে অতিরিক্ত অর্থ থাকে তাকে ফ্রি নগদ প্রবাহ বলে। মানে পরিচালন নগদ প্রবাহের জের দিয়ে মানে ব্যবসায় পরিচালন করে তুমি যে টাকাটা ইনকাম করছো, ঠিক আছে, এই ইনকামের টাকা দিয়ে মূলধন জাতীয় যে খরচগুলো আছে সেগুলা মিটানোর পরে যে এক্সট্রা টাকাটা আছে সেটাকে কি বলবো আমরা? ফ্রি নগদ প্রবাহ বলবো। আচ্ছা, ফ্রি নগদ প্রবাহের তাহলে কাজ কি? ব্যবসায় ফ্রি নগদ প্রবাহ দিয়ে আসলে কি করা হয় এনে উল্লেখ করা নাই, হ্যাঁ আছে, যে ব্যবসায় সকল নগদ পরিচালন খরচাবলী মিটানোর পরে স্থায়ী ও চলতি মূলধনের প্রয়োজনীয় বিনিয়োগ করার পরে মানে এই জিনিসটাই আর কি, মূলধন জাতীয় বিনিয়োগগুলো করার পরে কি ব্যবসায়ের ঋণদাতা শেয়ার হোল্ডারদের জন্য যা অবশিষ্ট থাকে তাকেই বলে কি ফ্রি নগদ প্রবাহ। তো ফ্রি নগদ প্রবাহ দিয়ে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়া হয়, ফ্রি নগদ প্রবাহ দিয়ে ঋণদাতাদের সুদ দেওয়া হয়, ফ্রি নগদ প্রবাহ দিয়ে মাঝে মাঝে শেয়ার হোল্ডারদের থেকে কি শেয়ার পুনঃক্রয় করা হয় বা বন্ড পুনঃক্রয় করা হয়। সো বেশিরভাগ ক্ষেত্রে কি ঋণদাতা বা শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়া হয় ফ্রি নগদ প্রবাহ থেকে, এটা মাথায় রাখলে হবে। আচ্ছা, এবার আমরা মানে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা কি সমচ্ছেদ বিন্দুতে আসি, মানে ব্রেক ইভেন অ্যানালাইসিস। সো এই পার্টটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল এজ হচ্ছে তোমার এখন না, তোমার ইউনিভার্সিটি লাইফে কাজে লাগবে, তোমার ফিউচারে যেখানে যাও সেখানেই কাজে লাগবে। সো ব্রেক ইভেন অ্যানালাইসিসটা হচ্ছে যে আর্থিক বিশ্লেষণের অন্যতম একটি কি পন্থা হলো কি, মানে এটাও কি ব্রেক ইভেন বিশ্লেষণকে একটা ওয়ে যেটার মাধ্যমে কি ব্যবসায়ের দক্ষতা, ব্যবসায়ের ওভারঅল পারফরমেন্সটাকে মেজার করা হয়। সো ব্রেক ইভেন বিন্দু হলো লাভ নয় ক্ষতি নয় এমন একটা বিন্দু। আচ্ছা, আমি ব্রেক ইভেন সম্পর্কে এখনই বুঝাবো নাকি আর একটু পরে যেয়ে বুঝাবো? আচ্ছা, আমার মনে হয় এখন বুঝালে ভালো হয়। আমি একটা ছকের মাধ্যমে বুঝাই, ঠিক আছে? ছকের মাধ্যমে বুঝাই কারণ আচ্ছা কিছু এলিমেন্ট আগে তোমরা দেখে নাও যে পরিমাণ উৎপাদন ও বিক্রয় শুধু ব্যয় সময় পরিমাণ অর্থের উঠে আসে থাকে। আচ্ছা, এটা পরে সমচ্ছেদ বিন্দুর কিছু উপাদান আছে, মানে সমচ্ছেদ বিন্দুর যে ফর্মুলা, এই ফর্মুলাতে মানে এই বিষয়গুলো আছে, সেটা কি বিক্রয় আর কি স্থায়ী ব্যয় আর কি পরিবর্তনশীল ব্যয়। মানে ব্রেক ইভেন বিন্দুর যে ফর্মুলা সেই ফর্মুলাতে এই জিনিসগুলো আছে। কি বিক্রয় মানে তুমি বুঝো। স্থায়ী ব্যয় মানে হচ্ছে যে যেই ব্যয়গুলা তোমার করতেই হবে। এখন অনেকে স্থায়ী ব্যয় মানে অনেকে বুঝে যে স্থায়ী সম্পত্তি ক্রয়জনিত ব্যয়, ইটস নট লাইক দ্যাট। স্থায়ী ব্যয় হচ্ছে তোমার প্রতি মাসে মাসে বাড়ি ভাড়া দিতেই হবে। তুমি দোকানে বসে থাকো বা না থাকো, তুমি ব্যবসা পরিচালনা করো বা না করো, তুমি যদি মানে বাসাটা ভাড়া নাও বা দোকানটা ভাড়া নাও, তোমার বাড়ি ভাড়া দিতেই হবে, মানে ওই দোকান ভাড়াটা দিতেই হবে। ওকে, তুমি কর্মচারী রাখছো দোকানে, ওই কর্মচারীকে তুমি কোনো কাজ দিলা না, বাট তুমি রাখছো, কর্মচারীকে বেতন দিতেই হবে। এগুলাকে বলা হয় স্থায়ী ব্যয়। এবার আসছে ভেরিয়েবল কস্ট বা পরিবর্তন ব্যয়। পরিবর্তন ব্যয়টা কি? ব্যাপারটা ইজি, যে ধরো তুমি 10টা প্রোডাক্ট বানাইলা, ধরো তুমি 10টা প্রোডাক্ট বানালা, 10টা প্রোডাক্টের জন্য তোমার কি কাঁচামাল ক্রয় করতে হবে। সো তুমি 10টা প্রোডাক্ট বানানোর জন্য তুমি ওই পরিমাণ কাঁচামালই আনলা। আবার যদি তুমি 10 লক্ষ প্রোডাক্ট বানাইতে চাও, তাহলে কি 10 লক্ষ প্রোডাক্ট বানানোর জন্য তোমার 10 লক্ষ মানে প্রোডাক্টের সমপরিমাণ কি আনতে হবে? কাঁচামাল আনতে হবে। তো তুমি আমাকে একটু বলো যে তোমার 10টা প্রোডাক্ট বানাইতে কাঁচামালের খরচ কি বেশি হবে না কম হবে? কম হবে। আবার কি এখানে 10 লক্ষ প্রোডাক্টের কাঁচামাল খরচ কি হবে? আরও অনেক বেশি হবে। সো এটাকে বলে ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। মানে এটা তোমার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে যে তুমি কয়টা প্রোডাক্ট বানাইতেছো না। তুমি যদি বেশি প্রোডাক্ট বানাও, তোমার ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় বেশি হবে। কেমন জিনিস হতে পারে? তোমার যদি অনেকগুলো প্রোডাক্ট বানাও তাহলে তোমার ডেলিভারি কস্ট বেশি হবে, কারণ তোমার অনেকগুলো প্রোডাক্ট ডেলিভার করতেছো। তুমি যদি 10টা প্রোডাক্ট বানাও তাহলে তুমি একটা ভ্যানে পাঠিয়ে দিতে পারো, তাহলে তোমার ডেলিভারি কস্ট কম হবে, কাঁচামালের কস্ট কম হবে, আরও অন্যান্য কি খরচ কম হবে। ওকে, সেইগুলোকে ভেরিয়েবল কস্টের আন্ডারে পড়ে।
সো তোমার যদি এই তিনটা জিনিস বুঝতে পারছো, এবার আমি তোমাকে বুঝাই যে সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্টটা কি। সো এটা ধরো একটা ছক, ঠিক আছে। সো এখানে এইটুকু ধরো, এটা কি মুছে গেল, আমি তোমাকে ছকের মাধ্যমে বোঝানোর কারণ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে এই ছকটা খুব কমন হয়ে থাকে। সো এটা ধরো এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, ঠিক আছে। এটুক হচ্ছে স্থায়ী ব্যয়, এটুক কি স্থায়ী ব্যয়, মানে এই ব্যয়টা তোমার থাকবে, আজীবন থাকবে। তো এখানে আমরা যদি বলি এটা কি স্থায়ী ব্যয়। এবার আসি তোমার আরেকটা যদি ছক, এটা এটাকে বলবো আমরা পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে। এবার আসি কি এটা কিভাবে ডিফাইন করবে। এটা হচ্ছে ধরো তুমি একটা প্রোডাক্ট বিক্রি করলা, একটা প্রোডাক্ট বিক্রি করলা, তাহলে তোমার কস্ট 1 টাকা বাড়বে, মানে 1 টাকার কাঁচামাল লাগবে আর কি, বুঝতে পারছো, বা বিক্রয়জনিত খরচ লাগবে, ঠিক আছে। তুমি 2টা প্রোডাক্ট বিক্রি করলা, তাহলে তোমার 2 টাকা খরচ, আরও 1 টাকা খরচ বাড়বে, মানে তোমার 2 টাকা খরচ হবে আর কি। তুমি যদি 2টা প্রোডাক্ট বিক্রি করো তোমার 2 টাকা খরচ হবে। সো এরকম করে করে তোমার কি এই ছক, এই যে লাইনটা আস্তে আস্তে উপরের দিকে যাবে, এই লাইনটা কি আস্তে আস্তে উপরের দিকে যাবে, তাই না? কিন্তু তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের রেখা, আর এটা হচ্ছে কি স্থায়ী ব্যয়, মানে এই ব্যয়টা আসলে বাড়বে না কমবেও না, মানে এই ব্যয়টা তোমার দিতেই হবে, মানে এটা এইভাবে সমান্তরাল থাকার কারণ হচ্ছে তোমার বাড়ি ভাড়া দিতেই হবে, তোমার কর্মচারী বেতন দিতেই হবে। এটা আসলে তোমার প্রোডাক্টের সাথে সাথে বাড়বে না, এটা তোমার প্রোডাক্টের সাথে সাথে কি বাড়বে না। কিন্তু পরিবর্তনশীলটা তোমার প্রোডাক্টের সাথে সাথে বাড়বে। তোমার যদি একটা প্রোডাক্ট বিক্রি করো তাহলে তোমার ভেরিয়েবল কস্ট এতটুকু হবে, মোট কথা হচ্ছে তোমার ভেরিয়েবল কস্টটা, তোমার কস্টটা এতটুকু হবে, ঠিক আছে। বাট তুমি যদি 2টা প্রোডাক্ট বিক্রি করো তাহলে তোমার কস্টটা আর একটু বাড়বে, কারণ তুমি 2টা প্রোডাক্ট বিক্রি করতেছো, যার কারণে তোমার 2 টাকা খরচ হইতেছে, ঠিক আছে। সো ব্যাপারটা এমন। সো এরকম করতে করতে তোমার যদি ধরো 30টা প্রোডাক্ট বিক্রি করো, তাহলে তোমার কি একটু পর্যন্ত যাবে। এটা হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয় রেখা। এবার আসি বিক্রয় রেখা। বিক্রয় রেখা আবার এখান থেকেই যাবে, এখান থেকে একটা লম্বা রেখা যাবে, ঠিক আছে। এখান থেকে লম্বা রেখা যাবে কেন? কারণ তুমি যখন প্রোডাক্ট বিক্রি করবা তখন তোমার বেশ কয়েকটা জিনিস কনসিডারেশনে রাখতে হবে। কি কনসিডারেশন রাখতে হবে? তোমার ব্যয়টার মধ্যে কি যত টাকা তোমার খরচ হয়েছে সেটা ইনক্লুড করবা, প্লাস তুমি কি কিছু টাকা লাভ বসাবা। ধরো তোমার একটা প্রোডাক্ট বানাইতে কত 50 টাকা খরচ হয়েছে, তাহলে তুমি কি এটাকে 50 টাকায় বিক্রি করবা? ডেফিনেটলি না। তুমি এটা কিসে বিক্রি করবা? তুমি এটা 70 টাকা বিক্রি করবা বা 60 টাকা বিক্রি করবা। সো এটা আমরা পড়ে যাচ্ছি, এটাতে আমরা পড়ে যাচ্ছি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই ব্যয়ের মধ্যে 2টা জিনিস আছে, স্থায়ী ব্যয় আছে, পরিবর্তনশীল ব্যয় আছে। এই ব্যয়টাতে ওই প্রোডাক্টটা বানাইতে তোমার কি স্থায়ী ব্যয় আছে, পরিবর্তনশীল ব্যয় আছে। এখন যার কারণে তোমার এই ব্যয় রেখাটা এই বরাবর যাবে। তাহলে সো এটাকে আমরা বলবো ব্রেক ইভেন বিন্দু। মানে হচ্ছে যে তুমি যদি ধরো 3, এটা ধরো 10, এটা ধরো 15, তুমি যদি 15টা প্রোডাক্ট বিক্রি করো, তাহলে মানে এটা হচ্ছে বিক্রয় রেখা, এটা হচ্ছে পরিবর্তনশীল রেখা। তুমি যদি 15টা পণ্য বিক্রি করো তাহলে তোমার ব্যবসায় কোনো লাভও হবে না, ক্ষতিও হবে না। এই যে বিন্দুটা সেটা কি আমরা কি বলি? সমচ্ছেদ বিন্দু বলি বা ব্রেক ইভেন পয়েন্ট বলি। তুমি এই বিন্দুর যদি বেশি প্রোডাক্ট বিক্রি করো, তুমি যদি 15টা যদি 16টা প্রোডাক্ট বিক্রি করো, তাহলে তোমার ফাইনালি লাভ হবে, ঠিক আছে, তাহলে তোমার ফাইনালি লাভ হবে। তুমি যদি 15টার কমে বা 13টা যদি প্রোডাক্ট বিক্রি করো তাহলে তোমার কি হবে? লস হবে। তো যার কারণে এটাকে আমি গ্রিন অ্যারো দিয়ে মানে গ্রিন এরিয়া দিয়ে বুঝাইছি, এটাকে আমি রেড এরিয়া দিয়ে বুঝাইছি। তার মানে ব্যাপারটা হচ্ছে এমন যে ধরো তুমি ক্রিকেট ব্যাট বানাও, তো তুমি যদি 50টা ক্রিকেট ব্যাট বিক্রি করো তাহলে তোমার ওই বিক্রয় মূল্যটা তোমার ওভারঅল খরচের সমান হবে।
ধরো তুমি 50,000 টাকা আয় করছো ক্রিকেট ব্যাট বিক্রি করে, ওই 50,000 টাকাটা হবে তোমার স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের যোগফলের সমান, মানে তোমার টোটাল ব্যয়টা সমান হবে। তুমি যদি আরো একটা ব্যাট বেশি বিক্রি করো, বা তুমি যদি 50,000 টাকার বেশি বিক্রি করতে পারো, তাহলে এই 50,000 টাকার উপরে যেই যতগুলো তুমি প্রোডাক্ট বিক্রি করবা, পুরো টাকাটা তোমার লাভ, এই টাকাটা তোমার আর খরচের মধ্যে ইনক্লুড হবে না। ঠিক আছে, প্রত্যেকটা ব্যাট বানাইতে তো খরচ আছে, তাই না? সো তুমি ধরো 100টা ব্যাট বানাইছো, ওকে, তো তোমার 100টা ব্যাট বানাইতে গিয়ে তোমার তুমি ধরো 100টা ব্যাটের মধ্যে তুমি ধরো 70টা ব্যাট বিক্রি করলা। 70টা ব্যাট বিক্রি করার পরে যে ইনকামটা হয়েছে, এই ইনকামটা টোটালি কি পরিবর্তনশীল ব্যয় আর স্থায়ী ব্যয়ের যোগফলটা আর কি, মানে তোমার টোটাল ব্যয় এটা। তুমি 70টা ব্যাটের উপরে বাকি 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 যদি তুমি 30টা ব্যাট বিক্রি করো, ওই 30টা ব্যাট থেকে তুমি যে ইনকামটা পাবা, এটা টোটালি তোমার একটা লাভ হবে। সো যার কারণে এটাকে আমরা বলবো কি সমচ্ছেদ বিন্দু, আর এটার উপরে যেটা আছে সেটা কি টোটালি লাভ, এটা নিচে যেটা আছে সেটা কি টোটালি মানে তোমার লস হবে আর কি। মানে এই বিন্দুর নিচে তুমি বিক্রি করতে পারবে না, এই বিন্দুটা হচ্ছে কি তোমার লাভও না লসও না, কারণ এটা দুইটা রেখা মানে ছেদবিন্দু আর কি। এবার যদি আমরা যাই ব্রেক ইভেন চলকের মান বৃদ্ধি ও পরিচালন ব্রেক ইভেন বিন্দুর সংবেদনশীলতা, মানে তোমার যদি স্থির পরিচালন ব্যয় বা মানে এফসি বাড়ে বা ফিক্সড কস্ট বাড়ে, মানে ফিক্সড কস্ট বাড়ে, মানে এই স্থায়ী ব্যয় বাড়ে, যদি তোমার স্থায়ী ব্যয় বাড়ে, তাহলে তোমার ব্রেক ইভেন বিন্দুর পরিমাণ বৃদ্ধি পাবে। তার মানে হচ্ছে তোমার যদি ফিক্সড কস্ট বাড়ে, তোমার যদি ফিক্সড কস্টটা বাড়ে বা বড় হয়, তোমার এই বিন্দুটা আর একটু ওই সাইডে চলে যাবে, মানে বিন্দুটা আরো বড় হবে আর কি। মনে করো আগে তোমার 70টা ব্যাট বিক্রি করলে ব্রেক ইভেন পয়েন্টে আসতো, এখন তোমার ধরো 75টা পয়েন্ট বিক্রি করতে হবে, মানে 75টা ব্যাট বিক্রি করতে হবে, তাইলে তোমার কি মানে এই বিন্দুতে এসে তোমার আয় হবে না, লাভও হবে না। তো 75-এর উপরে ব্যাট বিক্রি করতে হবে তোমার লাভ করতে হলে। আবার যদি একক প্রতি বিক্রয় মূল্য বাড়ে, মানে তোমার বিক্রয় মূল্য আর কি, তুমি যত টাকা একটা ব্যাট বিক্রি করতেছো এটা যদি বৃদ্ধি পায়, তাহলে কি তোমার সমচ্ছেদ বিন্দু কমবে। মানে তোমার আগে 70টা ব্যাট বিক্রি করলে তোমার হচ্ছে আয় ব্যয় কোনোটাই হইতো না, 70-এর উপরে বিক্রি করলে তোমার পুরো টাকাটা লাভ, যতটা ব্যাট বিক্রি করতে পারো তত টাকা লাভ। ঠিক আছে, তো এখন তোমার যদি একক প্রতি বিক্রয় মূল্য বাড়ে, তাহলে কি তোমার ধরো 60টা ব্যাট বিক্রি করলেই হবে, 60টা ব্যাট বিক্রি করলেই কি ইনাফ। আবার যদি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায়, পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায় মানে প্রত্যেকটা প্রোডাক্টের খরচ আর কি, মানে কাঁচামাল জাতীয় খরচ স্থায়ী ব্যয় বাদে, তাহলে কি আবার ব্রেক ইভেন পয়েন্ট বৃদ্ধি পাবে। তার মানে কি বুঝলাম, স্থায়ী ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় যদি বৃদ্ধি পায়, তাহলে ব্রেক ইভেন বিন্দু বাড়বে। ব্রেক ইভেন বিন্দু বাড়া মানে কি, তোমার আগে 70টা ব্যাট বিক্রি করলেই হয়ে যেত, মানে ব্রেক ইভেন রিচ করতো, এখন ধরো তোমার 75টা বা 80টা ব্যাট বিক্রি করতে হবে। ঠিক আছে, আর যদি তুমি বিক্রয় মূল্য বাড়াও, তাহলে কি তোমার ব্রেক ইভেন হ্রাস পাবে। তোমরা আর একটু বই থেকে পড়লে, শীট থেকে পড়লে, আর আমার ক্লাসে যদি আরেকটু মনোযোগ দিয়ে করো, তাহলে বুঝতে পারো কনসেপ্টটা। আচ্ছা, সো বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দুর সাথে বিভিন্ন বিষয়ের যে সম্পর্কগুলো, এটা যদি আমরা দেখি, যদি ফিক্সড কস্ট বা স্থায়ী খরচ কমে যায়, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কমে যায়। এটা আমরা দেখছি যে ফিক্সড কস্ট যদি কমে, তাহলে ব্রেক ইভেন কমে, ফিক্সড কস্ট যদি বাড়ে, তাহলে ব্রেক ইভেন বাড়ে। অপরদিকে যদি ফিক্সড কস্ট বা স্থায়ী খরচ বেড়ে যায়, তাহলে ব্রেক ইভেন বেড়ে যায়। তাহলে ফিক্সড কস্ট যদি বাড়ে, ব্রেক ইভেন বাড়ে, ফিক্সড কস্ট যদি কমে, ব্রেক ইভেন কমে। সেখানে দেখো এই দুইটা এরোই নিচের দিকে যাচ্ছে, আর এই দুইটা এরোই কি উপরের দিকে যাচ্ছে, মানে ফিক্সড কস্ট যদি কমে, ব্রেক ইভেন কমবে, ফিক্সড কস্ট যদি বাড়ে, ব্রেক ইভেন বাড়বে। ফিক্সড কস্ট মানে স্থায়ী ব্যয় আর কি। এখানে কি বুঝলাম আমরা, ধনাত্মক সম্পর্ক বিদ্যমান স্থায়ী সম্পত্তির সাথে, স্থায়ী ব্যয়ের সাথে ব্রেক ইভেনের পয়েন্টের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তো তাই পড়াচ্ছি। যদি ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় কমে যায়, তাহলে ব্রেক ইভেন কমে যায়। তাহলে পরিবর্তনশীল ব্যয় যদি কমে, ব্রেক ইভেন কমে, পরিবর্তনশীল ব্যয় যদি বাড়ে, ব্রেক ইভেন বাড়ে। তাহলে কি সম্পর্ক বিদ্যমান, পজিটিভ বা ধনাত্মক সম্পর্ক, বিকজ দে আর গোয়িং ইন দ্য সেম ডিরেকশন। এবার আসি এফসি বা ফ্লোটেশন কস্ট বা উত্তরণ খরচ। উত্তরণ খরচটা কি, উত্তরণ খরচ হচ্ছে যে মানে এক্সট্রা খরচ আর কি। ধরো তুমি প্রোডাক্ট বিক্রি করবা,
ঠিক আছে, প্রোডাক্ট বিক্রি করবা, ধরো তুমি তোমার অর্ডার আসছে, তোমার 50টা প্রোডাক্টের অর্ডার আসছে, দ্যাটস গুড। অথবা তুমি ব্যাটের এক্সাম্পলে যদি যাই, তাহলে তুমি ধরো 50টা ব্যাট বিক্রি করবা, কিন্তু এই 50টা ব্যাটের ক্ষেত্রে শুধুমাত্র কাঁচামালের খরচ বা স্থায়ী ব্যয়ই না, আরও কিছু এক্সট্রা খরচ আছে। যেমন তুমি যেই কাগজে এই অর্ডারটা লিখছো, ঠিক আছে, ওই কাগজটাকে ধরো তুমি ইয়ে করতে হয়, ধরো সত্যায়িত করা লাগলো, অথবা নোটারি করা লাগলো, অথবা ধরো এই কাগজটা ধরো ওই যে স্ট্যাম্পের মাধ্যমে ইয়ে করতে হইলো, কি বলে, মানে আইনগত একটা কাগজে পরিণত করতে হলো, এটাকে চুক্তিটাকে, যে এই চুক্তিটাকে মানে আইনের আওতায় আনা হলো। সো এই যে এক্সট্রা কিছু খরচ আছে বা উত্তরণ জাতীয় যত যত ব্যয় আছে, ধরো মানে ডেলিভারিগত কস্ট আছে, আবার এক্সট্রা যত কস্ট আছে, এই এক্সট্রা যত ধরনের কস্ট আছে সেটাকে আমরা কি উত্তরণ ব্যয়ের আন্ডারে নিয়ে আসি আর কি। সো এই উত্তরণ খরচ যদি কমে যায় তাহলে ব্রেক ইভেন পয়েন্টও কমে যায়। আবার ফ্লোটেশন কস্ট বা উত্তরণ খরচ যদি বেড়ে যায় তাহলে কি ব্রেক ইভেন খরচও বেড়ে যায়। তো যার কারণে এখানেও কি ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আবার সেলস বা বিক্রয় যদি কমে যায়, বিক্রয়ের টাকা যদি কমে যায়, তাহলে ব্রেক ইভেন আবার বেড়ে যায়। সেলস বা বিক্রয়ের পরিমাণ যদি বেড়ে যায়, আবার ব্রেক ইভেন কি কমে যায়। তো যার কারণে এখানে কি আবার একটা ড্যামেজ, পজিটিভ না ঋণাত্মক, ঋণাত্মক সম্পর্ক বা নেগেটিভ সম্পর্ক আছে। কারণ একটা বাড়লে একটা কমলে আরেকটা বাড়ে, মানে তোমার যদি বিক্রি কমে তাহলে ব্রেক ইভেন বাড়বে, দুইটা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, যার কারণে কি ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান বা নেগেটিভ সম্পর্ক। কন্ট্রিবিউশন মার্জিন বা অবদান প্রান্ত কমে গেলে ব্রেক ইভেন বেড়ে যাচ্ছে। কন্ট্রিবিউশন মার্জিন কি? কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে একক প্রতি, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়কে আমরা কি বলবো? কন্ট্রিবিউশন মার্জিন বলবো। আবার অন্যভাবে কি, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, মানে এখানে যেটা আছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, এটা যে বিয়োগফল সেটাই কি কন্ট্রিবিউশন মার্জিন। সো কন্ট্রিবিউশন মার্জিন কমে গেলে ব্রেক ইভেন বেড়ে যায়। তাহলে কি এটাও সেম, কন্ট্রিবিউশন মার্জিন কমে গেলে ব্রেক ইভেন বেড়ে যায়। তো এখানেও কি আমরা কি দেখতে পাচ্ছি? ঋণাত্মক সম্পর্ক আছে। আবার এখানে ভুল, ওকে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, এখন কিছু শর্ত আছে, বুঝছো? সো এই শর্তগুলো তোমার এমসিকিউতে আসে, বোর্ডেও আসে, কিসে আসে, আবার এইচএসসিতেও আসে। সো স্থায়ী ব্যয় সর্বদা স্থায়ী হিসাব হিসেবে বিবেচিত হবে। স্থায়ী ব্যয় সর্বদা কি স্থায়ী ব্যয় হিসেবে, স্থায়ী ব্যয় সর্বদা স্থায়ী হিসাবে বিবেচিত হবে। একক প্রতি বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকবে, মানে স্থায়ী ব্যয় যেটা, এটা সবসময় স্থায়ী থাকতে হবে। মানে তোমার ইয়ে ধরো বিদ্যুৎ বিল, তোমার কাজ করো বা না করো, লাইট জ্বললে তোমার বিদ্যুৎ বিল দিতেই হবে। ধরো গ্যাস বিল, আবার হচ্ছে ধরো বাড়ি ভাড়া বা দোকান ভাড়া। সো দোকান ভাড়াগুলা সবসময় একই রেটে থাকতে হবে, মানে 10,000 টাকার বাড়ি ভাড়া 10,000 টাকায় রাখতে হবে। ওকে, মেশিনারিজের যে খরচ এটা সবসময় একই রাখতে হবে। বাড়ি ভাড়া পরবর্তী বছর বেড়ে গেছে, ঠিক আছে, বা বাড়ি ভাড়া মানে বেশি ওয়ার্কলোড হলে বাড়ি ভাড়া একটু বেশি চায় বাড়িওয়ালা, এমন ধরা যাবে না। সো এগুলো হচ্ছে শর্ত আর কি। মানে এই ব্রেক ইভেনের মাধ্যমে তুমি যদি বিশ্লেষণ করতে চাও, তাহলে তোমার এগুলো অ্যাজাম্পশন আর কি, মানে এগুলো তোমার স্থায়ী রাখতে হবে, এই ক্যালকুলেশনে তোমার স্থায়ী ধরে রাখতে হবে। ওকে, সো তোমার স্থায়ী ব্যয়গুলো সবসময় স্থায়ী ধরে রাখতে হবে। একক প্রতি বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকবে, মানে তোমার প্রোডাক্টের যে বিক্রয় মূল্য, পার প্রোডাক্ট বিক্রয় মূল্য, এটা সবসময় সেম রাখতে হবে। উৎপাদন ও বিক্রয় পদ্ধতি অপরিবর্তিত থাকবে, মানে যেইভাবে প্রোডাক্ট উৎপাদন করো আর যেইভাবে তুমি বিক্রি করতেছো সেটা কোনো সময় চেঞ্জ করা যাবে না। সাধারণ মূল্যভারের কোনো পরিবর্তন করা যাবে না, মানে প্রোডাক্ট চার্টের কোনো চেঞ্জেস আনা যাবে না। শ্রমিকের দক্ষতা অপরিবর্তিত থাকবে, মানে ডে বাই ডে যদি শ্রমিকরা দক্ষ হয়, ইউজুয়ালি কি হয়, যত মানে এটাকে বলে এক্সপিরিয়েন্স কার্ভ বলে আর কি। তো যত বেশি সময় যায়, মানে কর্মচারীরা তত বেশি দক্ষ হয়ে ওঠে। তাহলে কি হয়, আগে ধরো 10 ঘন্টায় ধরো 10,000 প্রোডাক্ট বানাইতে পারতো, বাট ধরো 2 বছর 3 বছর পরে মানে 10 ঘন্টায় তারা ধরো 15,000 প্রোডাক্ট বানাইতে পারে। এটা ইউজুয়ালি হওয়ার কথা, বিকজ দক্ষতা বাড়ে, কর্মচারীরা আরও এক্সপার্ট হয়। কিন্তু ব্রেক ইভেন পদ্ধতির মাধ্যমে তুমি যদি বিশ্লেষণ করতে যাও, মানে বছরের পর বছর যদি তুমি বিশ্লেষণ করতে চাও, তাহলে কি এই শ্রমিকদের দক্ষতার যে অপরিবর্তনটা, সেটা মানে কাউন্টে করা যাবে না। মানে ধরে নিতে হবে যে কর্মচারীরা 10 ঘন্টায় 10,000 প্রোডাক্ট বানাইতে পারবে আজীবন, এমনই ধরে নিতে হবে। কোনো নতুন প্রযুক্তি ব্যবহার করা যাবে না। আবার কি পণ্যের মিশ্রণ
মিশ্রণ অপরিবর্তিত থাকবে, মানে আগে যে যতগুলো প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করছো ততগুলো প্রোডাক্ট নিয়ে কি তোমার কার্যক্রম চালা যেতে হবে। তাহলে তুমি ব্রেক ইভেন বিশ্লেষণের মাধ্যমে এক বছরের সাথে আরেক বছরের কি একটা তুলনা করতে পারবে, অথবা ব্রেক ইভেনের মাধ্যমে মানে কি একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে পারবে। সো এগুলো হচ্ছে কিছু শর্ত আর কি, যেগুলো তোমার একটু স্থির রাখতে হবে, স্থির রেখে ক্যালকুলেশনগুলো করতে হবে, বুঝছো? ব্যাপারটা এমনই যে ধরে নিই আর কি, আমরা যেভাবে ম্যাথমেটিক্সে করি না, ধরে নিই এটি এই উপাদানটি এক্স, এমন আর কি, সেগুলো ধরে নিতে হবে। আচ্ছা, সো নিচের কোনটি ফার্মের নগদ আন্তঃপ্রবাহ? তো নিচের কোনটি ফার্মের আন্তঃপ্রবাহ, উইচ অফ দি ক্যাশ ফ্লো ইজ ইনফ্লো, ঠিক আছে? সো এখানে তুমি দেখো যে প্রাপ্য বিলের বৃদ্ধি, প্রাপ্য বিলের বৃদ্ধি, প্রদেয় বিলের হ্রাস, প্রদেয় সুদের হ্রাস, এগুলো সবগুলো কি আন্তঃপ্রবাহের মধ্যে পড়ে না। কেন পড়ে না? কিন্তু প্রাপ্য বিলের হ্রাসটা কি এটা আবার কি আন্তঃপ্রবাহের মধ্যে পড়ে। এটা একটি ইম্পর্টেন্ট এমসিকিউ। কেন ইম্পর্টেন্ট এমসিকিউ? তোমার আগে দেনাদার ছিল, প্রাপ্য বিল মানে কি টেকনিক্যালি দেনাদারি, তোমার আগে দেনাদার ছিল ধরো 10,000 টাকা, দেনাদার টাকা ছিল 10,000 টাকা, এখন তোমার হ্রাস পাইছে, দেনাদারটা তোমার ধরো কি হ্রাস পাইছে, হ্রাস পাইয়া ধরো এখন 2,000 হয়েছে। তাহলে হ্রাস পাইছে 2,000, মানে হ্রাস পেয়ে 2,000 হয়েছে, তাহলে কি তোমার যে 8,000 টাকাটা যে কমলো, বা 8,000 টাকা যে কমলো, 8,000 টাকাটা কমে কি হয়েছে, ক্যাশে কনভার্ট হয়েছে। কারণ কি তোমাকে দেনাদার টাকা দিছে দেখেই কি তোমার দেনাদারের পরিমাণ কমছে। আগে ছিল দেনাদার 10,000, এখন দেনাদার হয়েছে কত 2,000। তোমার 8,000 টাকা তোমাকে পরিশোধ করে দিছে দেখেই কি দেনাদারটা 2,000 টাকায় মানে 2,000 এখন 2,000 রয়েছে। সো যার কারণে তোমার ব্যবসায় নগদ টাকা ঢুকছে, তো যার কারণে এটা কি ক্যাশ ইনফ্লোর মধ্যে পড়ে। ক্লিয়ার? প্রাপ্য বিলের বৃদ্ধি, প্রাপ্য বিলের বৃদ্ধি মানে কি তোমার দেনাদার তোমাকে ক্যাশ টাকা তো দেয় নাই, তার উপরে কি দেনাদারের পরিমাণ আরো বাড়ছে। ওকে, তো এটা তোমার ব্যবসায় আসলে কোনো ক্যাশ আনে নাই। প্রাপ্য বিলের হ্রাস, প্রাপ্য বিলের হ্রাস মানে কি যে তুমি টাকা পরিশোধ করছো, তুমি টাকা পরিশোধ করছো দেখে মানে কি তোমার দায় কমছে। আবার প্রদেয় সুদের হ্রাস মানে কি তুমি সুদ পরিশোধ করছো দেখে কি তোমার বকেয়া সুদের পরিমাণ কমছে। সো এগুলো কি সব ব্যবসা থেকে টাকা চলে গেছে, ব্যবসা থেকে টাকা চলে গেছে, আর এটা কি ব্যবসায় টাকা ঢুকছে। এগুলো এটাতে কোনো ব্যবসায় আসলে টাকার কোনো চেঞ্জেস আসে নাই, প্রদেয় বিলের বৃদ্ধি আর কি, প্রাপ্য বিলের বৃদ্ধি। ওকে, এবার আসি পরেরটা, নিচের কোনটি আর্থিক বিশ্লেষণের একটি কৌশল? সো অনেকে আসলে নগদ প্রবাহ বিশ্লেষণটা জায়গায় আসবা, দ্যাটস ট্রু, এটা আসলে মানে রাইট অ্যান্সার। বাট এটা জিনিস মাথায় রাখতে হবে, মানে বর্তমান বইগুলোতে আসলে কি সমচ্ছেদ বিশ্লেষণও কি আর্থিক বিশ্লেষণের একটি পদ্ধতি। সেখানে আসলে দুইটাই রাইট, রাইট খ রাইট, বাট তুমি মোস্ট রেকমেন্ডেড হচ্ছে নগদ প্রবাহ বিশ্লেষণটা দেখানো আর কি, ঠিক আছে? আর মূলধন বাজেটিং, এটা আসলে নগদ, এটা আসলে কি আর্থিক বিশ্লেষণের মধ্যে পড়ে না। ওকে, এটা অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন ডিসিশন নেওয়ার জন্য মূলধন বাজেটিংটা আসে। ওকে, তারপর যে সিকিউরিটিজ বিশ্লেষণ, এগুলো কি সেম। এবার আসি, হুইচ অফ দি ফলোইং ইজ নট আ ক্যাশ আউটফ্লো ফর আ ফার্ম? কোনটি প্রতিষ্ঠানের জন্য নগদ বহির্মুখী প্রবাহ নয়? সো বহির্মুখী প্রবাহ নয় মানে কি আন্তঃপ্রবাহ আর কি, ঠিক আছে? বা ডিভিডেন্ড, ডিভিডেন্ড দিলে কি হবে? ডিভিডেন্ড দিলে এটা একটা খরচ, মানে ব্যবসা থেকে টাকা চলে যাবে। ইন্টারেস্ট পেমেন্ট মানে সুদ তোমার প্রদান করতে হবে, প্রদান করলে কি এটা খরচের আন্ডারেই পড়ে। তারপর সে ট্যাক্স, কর দিলে তোমার খরচের আন্ডারেই পড়ে। তারপর ইউটিলিটিস, ইউটিলিটিস সেম জিনিস, ইউটিলিটিস হচ্ছে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, সো এগুলো কি খরচের মধ্যে পড়ে। সো ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন হচ্ছে অবচয়, আর অবচয় হচ্ছে অনগদ লেনদেন। ডেপ্রিসিয়েশনকে আমরা খরচ হিসেবে দেখি, কিন্তু ডেপ্রিসিয়েশনের কারণে আমাদের কোনো নগদ টাকা চলে যায় না ব্যবসা থেকে, ঠিক আছে? ব্যবসা থেকে নগদ টাকা চলে যায় না, এটাকে আমরা অবচয় হিসেবে দেখি। কারণ মনে করো তুমি একটা মেশিন কিনলা, মেশিন কেনার পরে একটা মেশিন আনলিমিটেড বছর ধরে সার্ভিস দেয় না, এটা তুমিও জানো, এটা আমিও জানি। সো তুমি যখন একটা কম্পিউটার কিনো, তুমি ধরে নাও যে কম্পিউটারটা কোনো না কোনো সময় নষ্ট হবে। তো মেশিনের ক্ষেত্রেও সেম, তুমি যখন একটা মেশিন কিনো, তুমি ধরে নাও যে কি মেশিনটা 5 বছর পরে অকেজো হয়ে যাবে, তখন আমার আরেকটা মেশিন কিনা লাগবে। এখন হুট করে 5 বছর পরে যখন তুমি আরেকটা মেশিন কিনতে যাও, তখন অনেক বড় একটা টাকার পরিমাণ লাগবে, তখন তুমি আর কি একটা ঝটকা খাইতে পারো। তো সেই জন্য কি করা হয় যে প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যবসায়ী আলাদা করে রাখা হয়,
ব্যবসায়ীতে কি আলাদা করে রাখা হয়, যাতে এই টাকাটা আস্তে আস্তে 5 বছর ধরে জমে জমে একটা বড় বড় অ্যামাউন্ট হয়, তারপর তুমি 5 বছর পরে আরেকটা মেশিন কিনতে পারো। অবচয়টা আসলে এইভাবেই কাজ করে। সো কিন্তু এই ব্যবসাটা আসলে যখন অবচয় হয়, তুমি ব্যবসাটা আসলে কাউকে দিয়ে দাও না, এটা ব্যবসায়ী রয়ে যায়, টাকাটা কি ব্যবসায়ী রয়ে যায়, যার কারণে এটা অনবধ লেনদেনের মধ্যেই পড়ে। সো এটা কি আসলে আন্তঃপ্রবাহ না, বাট এটা বহির্মুখীও না, এটা খরচ হলেও কি এটা নগদ বহিঃপ্রবাহ না। ওকে, সো নিচের কোনটি আদর্শ অনুপাত হিসেবে বিবেচিত? সো আমরা জানি আদর্শ চলতি অনুপাত হচ্ছে কি 2:1, ঠিক আছে। সো অনুপাত বিশ্লেষণ যে টপিকটা আমি তোমাদের আজকে পড়াইছি, সেটা আমি কিন্তু আর একটু বিশ্লেষণে পড়াবো, মানে পার্ট 2-তে আমি ম্যাথ করানোর সময় আর একটু ডিটেলসে যাব। ওকে, এই চ্যাপ্টারটা আমি থিওরিটিক্যাল একটা রান দিছি আর কি, মানে একটা দৌড় আর কি, যেটাকে বলে যে তোমার এই ওভারঅল চ্যাপ্টার থেকে কী কী আসতে পারে, কী আসতে পারে না। ওকে, 2:1 এটা হবে আদর্শ চলতি অনুপাত, মানে তোমার 1 টাকা দায়ের বিপরীতে তোমার 2 টাকা সম্পদ থাকতে হবে, ঠিক আছে, তাইলে ব্যবসাটা কি একটা ভালো পজিশনে আছে বা ব্যবসাটার চলতি অনুপাত ঠিক আছে। ওকে, পরিচালন সংক্রান্ত নগদ আন্তঃপ্রবাহ কোনটি? পরিচালন সংক্রান্ত নগদ আন্তঃপ্রবাহ। সো আমরা জানি নগদ প্রবাহ 3 রকমের হয়ে থাকে, পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন। সো এখন পরিচালনার ক্ষেত্রে আমরা জানি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যন্ত্রপাতিটা অনেকে তোমরা ভাবতে পারো এটা বিনিয়োগের আন্ডারে যাবে, বাট আমরা যদি বাকিগুলো দেখি যে নগদে পণ্য বিক্রয়, সো এটা কি পরিচালন সংক্রান্ত আন্তঃপ্রবাহের মধ্যে আসে, ঠিক আছে। নগদে পণ্য বিক্রয় এটা কি আন্তঃপ্রবাহের মধ্যে আসে। নগদে শেয়ার বিক্রয় এটাও কি, আচ্ছা, আন্তঃপ্রবাহ, পরিচালন সংক্রান্ত নগদ আন্তঃপ্রবাহ, আচ্ছা এখানে একটু ভুল আছে বুঝছো, এখানে হচ্ছে বহিঃপ্রবাহ হবে, ঠিক আছে। সো তুমি যদি দেখো যে তুমি যদি নগদে পণ্য বিক্রি করো তাহলে তোমার কি পরিচালন আন্তঃপ্রবাহ হচ্ছে, নগদে শেয়ার যদি বিক্রি করো এটা কি ইয়েতে যাবে, কি বলে অর্থায়ন সংক্রান্ত, অর্থায়ন সংক্রান্ত আন্তঃপ্রবাহ হতে যাবে, ঠিক আছে। আর অবচয়, অবচয় কোনো খরচই না, মানে এটা মানে কোনো নগদ প্রবাহই হচ্ছে না এটাতে। তো নগদের যন্ত্রপাতি বিক্রয় এটা হচ্ছে, ও এটা বিক্রয়, তাহলে ঠিক আছে আন্তঃপ্রবাহ ঠিক আছে, সরি। তাহলে মোট কথা হচ্ছে অ্যান্সার তাহলে দুইটাই হবে, ঠিক আছে, অ্যান্সার তাইলে দুইটাই হবে। যন্ত্রপাতি বিক্রয়ের মাধ্যমে, কারণ ব্যবসায়ের যন্ত্রপাতি, ব্যবসায় যন্ত্রপাতি যেহেতু তোমার ব্যবসা থেকে নগদ টাকা গেছে, তুমি কি করলাম, সরি নগদ টাকা আসছে যন্ত্রপাতি বিক্রি করছো দেখে, আর কি নগদে পণ্য বিক্রি করছো সেই জন্যও কি তোমার ব্যবসায় টাকা আসছে। ওকে, সো এই দুইটাই কি পরিচালন কার্যক্রমের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। সমচ্ছেদ বিন্দুতে কি ঘটে? সমচ্ছেদ বিন্দুতে ব্যয় সর্বোচ্চকরণ, মুনাফা সর্বোচ্চকরণ, বিক্রয় সর্বোচ্চকরণ, আয় ব্যয় সমান হয়। তো সমচ্ছেদ বিন্দুতে কি হয়, আয় ব্যয়ের পরিমাণ সমান হয়ে থাকে। ওকে, নিচের কোনটি নগদ প্রবাহের বিবরণীতে পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত? সো পরিচালন কার্যক্রমের মধ্যে আমরা হচ্ছে কোনটা রাখতে পারি, এইগুলা সবগুলাই কি আমরা এই দুইটা হচ্ছে ইয়েতে অর্থায়নে, আর সবচেয়ে বেশি সুইটেবল কি এটাই অবচয়ে, নগদ প্রবাহ পরিচালন কার্যক্রম অবচয় অথবা যন্ত্রপাতি ক্রয় রাখতে পারো, বাট অবচয় রাখাটাই কি সেফ। মোট বিক্রয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য কি বলবো আমরা? নিরাপত্তা না, অবদান প্রান্ত বলবো, বা যেটাকে আমরা এখানে কি বুঝছিলাম, কন্ট্রিবিউশন মার্জিন বা অবদান প্রান্ত। কন্ট্রিবিউশন মার্জিন বা অবদান প্রান্তকে আমরা কি বলছিলাম, যে হ্যাঁ, যে মোট বিক্রয় আর মোট পরিচালন ব্যয়ের পার্থক্য, বা একক প্রতি বিক্রয় বা একক প্রতি পরিচালন ব্যয়ের পার্থক্য। বিক্রয়ের যে স্তরে লাভ বা ক্ষতি কিছুই হয় না তাকে আমরা কি বলবো, সমচ্ছেদ বিন্দু বলে থাকি। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 120 টাকা ও বিক্রয় মূল্য 200 টাকা, মোট স্থির ব্যয় 1,20,000 টাকা, তাহলে তাহলে হচ্ছে
সমচ্ছেদ বিন্দু কত একক, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে যেটা ব্রেক ইভেন পয়েন্টের আমরা আসলে তোমাদের ম্যাথ করাইতাম হলে পরবর্তী পার্টি, বাট যদি তুমি দেখো উপরে স্থায়ী ব্যয় থাকে, ঠিক আছে, উপরে যদি স্থায়ী ব্যয় থাকে তাহলে কত আসবে, 1,20,000, আর এখানে নিচে হচ্ছে বিক্রয় থাকবে 200 মাইনাস পরিবর্তনশীল আসবে 120 টাকা, ঠিক আছে। তো এটাই ফর্মুলা, উপরে স্থায়ী ব্যয় থাকে, নিচে বিক্রয় থাকে, মাইনাস কি থাকে, পরিবর্তনশীল ব্যয় থাকে। সো এটা তুমি ক্যালকুলেশন করলেই ধরো 1500 আসবে, বাট এটা কি আসবে, টাকার পরিমাণে আছে, কি আছে এটা, এটা কি টাকাতে আছে, ঠিক আছে, এটা টাকাতে আছে। সো টাকা থেকে তোমার আবার এককে কনভার্ট করতে হবে, ঠিক আছে। সো হ্যাঁ, সো যদি তুমি এককে কনভার্ট করো তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখি। তাহলে আসে কত, 1500 একক। সো এখানে আসলে মূলত একক প্রতি দেওয়া আছে, একক প্রতি 1200, একক প্রতি 200 টাকা, আর এখানে স্থায়ী ব্যয় কত, 1,20,000 টাকা দেওয়া আছে। তো তুমি যদি এভাবে বের করো তাহলে কি তোমার 1500 একক আসে, তাহলে কি অ্যান্সার হচ্ছে কি গ। আর যদি তোমাদের কোশ্চেনে ফার্স্টে তুমি এককে বের করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আবার টাকায় কনভার্ট করতে বলে, ঠিক আছে, তাহলে কি তুমি বিক্রয়ের সাথে বিক্রয়কে তোমার এই একক দিয়ে গুণ দিয়ে দিবা আর কি, ধরো 1500 দিয়ে গুণ দিয়ে দিবা বিক্রয়ের ফুল টাকাটাকে, মানে বিক্রয়ের একককে আর কি, তাইলে কি তুমি সমচ্ছেদ বিন্দু টাকার অ্যামাউন্টটা পাবা। এটা তো সমচ্ছেদ বিন্দু এককের অ্যামাউন্ট পাইছি, 1500 একক আর কি। সেটা আমরা বিস্তারিত পরের পার্টে শিখব। প্রকৃত বিক্রয় হতে সমচ্ছেদ বিন্দুর দূরত্বের পার্থক্য কি বলবো আমরা, আচ্ছা এটা আবার ইম্পর্টেন্ট, নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত বা সেফ মার্জিন যেটাকে বলে। সো এটা হচ্ছে যে আমাদের প্রকৃত বিক্রয় আর কি সমচ্ছেদ বিন্দু, এটা যদি সমচ্ছেদ বিন্দু হয়, এটা যদি সমচ্ছেদ বিন্দু হয় তাহলে এই বিন্দুতে আমরা কি, আমাদের এই বিন্দুতে লাভও হচ্ছে না, ক্ষতিও হচ্ছে না, তাইলে কি এর উপরে যদি আমার বিক্রি হয় তাহলে কি আমার লাভ হবে। কিন্তু ব্যবসায়ীরা বা অ্যানালিটিক্সরা একটা নির্দিষ্ট বিন্দু রাখে, মানে এইটুকু অংশ কি বলে, সেফ মার্জিন বলে বা নিরাপত্তা প্রান্ত বলে, নিরাপত্তা প্রান্ত বলে। এটাকে নিরাপত্তা প্রান্তের বিন্দু ধরা হয়। ধরে নেওয়া হয় যে তোমার ধরো 70টা ব্যাট বিক্রি করলে কি কি হইতো, লাভ হইতো, মানে 70টা ব্যাটের উপরে যদি বিক্রি করো তাহলে তোমার লাভ হবে। বাট ধরে নেওয়া হয় কি, তুমি যদি মানে তোমার নিরাপত্তার জন্য তুমি ধরে নিলে কি আমার মিনিমাম 75টা ব্যাট বিক্রি করতে হবে। মিনিমাম যদি 75টা ব্যাট বিক্রি করি তাহলে কি আমার যত টাকা ব্যয় হয়েছে সেটা কাভারেজ হয়ে যাবে, 75-এর উপরে আমি যতটা ব্যাট বিক্রি করবো তত বেশি আমার কি হবে, লাভ হবে। সো এই যে মাঝখানে যে 5টা ব্যাট তুমি এক্সট্রা ধরে রাখছো, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, নিরাপত্তা প্রান্ত বলি আর কি, ওকে, যাতে সেফ থাকা যায়। ওকে, নগদ প্রবাহ বিবরণী তৈরির পদ্ধতি কয়টা, ইউজুয়ালি 2টা হয়ে থাকে, ওকে। লভ্যাংশ পরিশোধ কোন ধরনের নগদ প্রবাহ, সো লভ্যাংশ পরিশোধ, লভ্যাংশ প্রাপ্তি একটা, লভ্যাংশ পরিশোধ একটা। সো লভ্যাংশ পরিশোধ অর্থায়ন কার্যাবলীর মধ্যে পড়ে। তো তুমি বুঝতেই পারছো যে এখান থেকে এমসিকিউ আসে, আর যার কারণে তোমার ওই চার্টগুলো মাথায় রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই দেখো তোমাকে আমি বলছিলাম যে লভ্যাংশ প্রাপ্তি পরিচালনের আন্ডারে পড়ে, কিন্তু লভ্যাংশ প্রদান অর্থায়নের আন্ডারে পড়ে, ঠিক আছে। এবার আসি নিচের কোনটি দ্বারা প্রতিষ্ঠানের তারল্য অনুপাত প্রভাবিত হয়, সো চলতি মূলধন, ঠিক আছে। কারণ তারল্য অনুপাত কি, তারল্য অনুপাত হচ্ছে যে তোমার ব্যবসা কত দ্রুত, মানে তোমার ব্যবসায় সবচেয়ে তরল সম্পদ কোনগুলা আছে, তা আমরা এগুলো কি পড়ছিলাম, যে মোট সম্পদ, সরি চলতি সম্পদ, চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস কি ছিল, আর ছিল অগ্রিম ব্যয়, আর নিচে ছিল কি চলতি দায়।
তুমি এখানে দেখো, এখানে কিন্তু সবগুলো কি চলতি সম্পদ বা চলতি দায়ের একটা মিশ্রণ, যার কারণে এখানে দীর্ঘমেয়াদী আসবে না, স্থায়ী সম্পদ আসবে না, দীর্ঘমেয়াদী মূলধন আসবে না। এটা ছিল কি তারল্য অনুপাতের ফর্মুলা। সেখানে সব যদি চলতি, তাহলে কি আমরা চলতি মূলধন বলতে পারি আর কি। ওকে, জনাব রহিম 1 বছর মেয়াদি একটি প্রকল্পে 10,000 টাকা বিনিয়োগ করে বছর শেষে 12,000 টাকা ফেরত দেন। 10,000 টাকা বিনিয়োগ করছে, 12,000 টাকা ফেরত পাইছে। সো এতে তার বিনিয়োগের উপর 20% হারে লাভ হয়। সো এই লাভের হারকে অর্থায়নের ভাষায় কি বলবো? সো এখানে আমরা বলতে পারি অভ্যন্তরীণ আয়ের হার আছে, মুনাফা অর্জনের ক্ষমতা সূচক আছে, বিনিয়োগ উপার্জন হার আর পরিশোধ হার। সো ব্যাপারটা হচ্ছে যে আমরা উল্লম্ব বিশ্লেষণে মধ্যে পড়ছিলাম যে আমরা বিক্রয়ের উপরে পার্সেন্টেজ করি, আবার আর্থিক অবস্থার বিবরণীতে কি করি, আর্থিক অবস্থার বিবরণীতে টোটাল সম্পদের উপর পার্সেন্টেজ করি। সো ব্যাপারটা এমন যে কি সে তার বিনিয়োগের উপর বা ইনভেস্টমেন্টের উপর 20% তার লাভ হয়েছে। সো এখানে আমরা বুঝতেই পারতেছি কি এটা উল্লম্ব হিসেবে, উল্লম্ব যে বিশ্লেষণটা আছে বা ভার্টিক্যাল বিশ্লেষণ যেটা, সেটার আন্ডারে এই কোশ্চেনটা আসছে। সেখানে কি আমরা ধরে নিই কি বিনিয়োগ উপার্জন হার, মানে তুমি বিনিয়োগ করে বিনিয়োগ থেকে যে উপার্জনটা হয়েছে সেটার হার। ওকে, নিচের কোনটি তারল্য অনুপাত? সো তারল্য অনুপাত কি আমরা পড়ছিলাম। সো তারল্য অনুপাত দুইটা আছে সেখানে। তারল্য অনুপাত দুইটা আছে, একটা কি চলতি অনুপাত আর একটা কি তড়িৎ অনুপাত। ঠিক আছে, সো এখানে আমরা কি তারল্য অনুপাতের মধ্যে আমরা বসাবো কোনটা? তড়িৎ অনুপাতকে। ওকে, আচ্ছা, তারল্য অনুপাত আবার দুইটাই পড়ে, তড়িৎ অনুপাতও পড়ে, চলতি অনুপাতও পড়ে। ওকে, সো আসলে এই দুইটাই অ্যান্সার হবে। ওকে, এই দুইটা হবে না। কোনটি কারবার প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের সক্ষমতা যাচাইয়ের জন্য? আচ্ছা, আমি একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে এখানে তারল্য অনুপাত দেওয়া, আমি পড়ছিলাম তড়িৎ অনুপাত। সো তড়িৎ অনুপাতের ফর্মুলা এটা, বাট তারল্য অনুপাতের মধ্যে চলতি মূলধন আসে, দ্যাটস রাইট। তো চলতি মূলধন হচ্ছে চলতি সম্পদ মানে চলতি দায়। সো এই চলতি সম্পদ মানে চলতি দায়ের যে যেই অনুপাতটা, সেটা কি তারল্য অনুপাতের মধ্যে পড়ে। তো সেই সাপেক্ষে চলতি মূলধনটা এদিকে আসে। ওকে, সো একটি কারবার প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের সক্ষমতা যাচাইয়ের জন্য কোন অনুপাতটি ব্যবহার করা হয়? সো একটি কারবার প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের সক্ষমতা যাচাইয়ের জন্য কোন অনুপাতটি যাচাই করা হয়? সো এখানে আমরা অবশ্যই দেখব কি চলতি অনুপাত। আমরা জানি চলতি অনুপাত হচ্ছে 2:1, মানে 1 টাকা দায়ের বিনিময়ে আমার 2 টাকা সম্পদ থাকতে হবে। তো এখানে 2 মিনিমাম আর কি, মিনিমাম। সেখানে আমার 4ও হইতে পারে, এই জায়গায় আমার 4ও হইতে পারে, 3ও হইতে পারে। ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে যে আমার 2-এর উপরে হইতে হবে, 2-এর অধিক হতে হবে, 2-এর অধিক হতে হবে। আমার যদি 2-এর অধিক থাকে বা 2 থাকে মিনিমাম, তাহলে ধরে নিতে হবে যে এই কোম্পানির চলতি দায় পরিশোধের সক্ষমতা আছে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপারটা। উদ্বৃত্ত পত্রে কি কি উল্লেখ থাকে? সম্পদ ও দায় উল্লেখ থাকে, এটা আমরা সবাই জানি, বাট এরকম সিলি কোশ্চেনও মাঝে মাঝে আসে, বিকজ এটা ফাইন্যান্স। ওকে, তো ফাইন্যান্সে হচ্ছে মানে অ্যাকাউন্টিং থেকে কিছু কোশ্চেন থাকে, বাট অ্যাকাউন্টিংয়ে অনেক কঠিন কঠিন কোশ্চেন আমরা ফেস করে আসি। তো ফাইন্যান্সের এইসব সহজ কোশ্চেন আমাদের কাছে কিছুই মনে হয় না, বাট আসতে পারে। নিচের কোনটি চলতি দায়? শেয়ার চলতি দায় না, অনাদায়ী দেনা সঞ্চিতিও না, দেনাদারও না। সেখানে ঋণ, এখানে ঋণ বলে না যে দীর্ঘমেয়াদী না স্বল্পমেয়াদী। সো আমরা ঋণকে আমরা বলতে পারি কি চলতি দায়। ঠিক আছে স্যার, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে অ্যাডমিশন কোশ্চেন বলো, এইচএসসি কোশ্চেন বলো, সেগুলো থেকে কিন্তু নেওয়া। সো এই ধরনের কোশ্চেন আসে, সেই জন্য দেখাচ্ছি। চলতি সম্পদের মূল উপাদান কোনটি? চলতি সম্পদের মূল উপাদান অবশ্যই কি নগদ অর্থ। ঠিক আছে, কারণ আমরা চলতি অনুপাত কেন বের করি? চলতি অনুপাত বের করি, তারল্য অনুপাত বের করি, তড়িৎ অনুপাত বের করি, একটা কারণেই বের করি, যাতে আমার ব্যবসাটার কত দ্রুত লিকুইডেশনে যাইতে পারতেছে বা কত দ্রুত মানে তরল বা নগদ অর্থে কনভার্ট করার মতো সক্ষমতা আছে কিনা সেটা যাচাই করার জন্য। ওকে, সো আর্থিক অনুপাত ব্যবহার করে না কারা? ব্যবস্থাপক ব্যবহার করে, শেয়ার মালিক ব্যবহার করে, বিনিয়োগকারী ব্যবহার করে, দাতব্য প্রতিষ্ঠানগুলা ব্যবহার করে না। দাতব্য হচ্ছে মান্দাদা আমলের যে ব্যবসাগুলো আছে, যেগুলো আসলে এবিসিডিও পারে না, তাদের কথা বলছে। সো
এখন আমরা মোটামুটি অনুপাত বিশ্লেষণের যে থিওরিটিক্যাল চ্যাপ্টারটা আছে বা থিওরিটিক্যাল আসপেক্টটা আছে সেটা আমরা মোটামুটি কভার করছি। আমি আবারও বলবো একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আমরা চেষ্টা করি থিওরিটিগুলোতে বেশি ফোকাস দেওয়ার। যদি এটা শুধুমাত্র একাডেমিক কোর্স হইতো আমরা ডিরেক্ট ম্যাথে চলে যেতাম হলো, বাট আমরা পার্ট 2-তে ম্যাথে যাচ্ছি বিকজ আমরা অ্যাডমিশনের জন্য তোমার ম্যাথের থেকে থিওরিতে বেশি দক্ষতা থাকতে হবে। আর আমি আবারও বলবো যে তুমি যদি এখন থেকে এই মানে আন্ডারস্ট্যান্ডিংগুলো নিজের মধ্যে ইভলভ করো তাহলে কি ডে বাই ডে সেটা গ্রো করবে। তো তোমার অ্যাডমিশন আসতে আসতে ফাইন্যান্সের খুঁটি নাটি যত আছে, বেসিক যত আছে, এটা তোমার ব্রেনের মধ্যে অটোমেটিক চলতে থাকবে। ওকে, কোনো কিছু বোঝার জন্য খুব বেশি ব্যাক পাইতে হবে না। সো আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।